কিরে কেমন সারপ্রাইজ দিলাম? খুব তো নাক ছিটকে ছিড়ি যে আমায় বিয়ে করবি না। এখন 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 কি করবি বল, বল না। না, অসম্ভব। আমি তোর মতো একটা বাচ্চা ছেলেকে বিয়ে করব না। বিয়ে অলরেডি হয়ে গেছে জান, এখন বাসর হবে। নিহাল, সরে যা বলছি আমার থেকে, আমি কিন্তু চিৎকার করব। আমার মতো একটা কচি তুলতুলে ছেলে পেয়েও তুই খুশি হোসনি? কাছে আয়। ও আম্মা গো, বাঁচাও আমায় এই পিচ্চির হাত থেকে। বলে মীরা চিৎকার করে ঘুম থেকে উঠে বসলো। ঘেমে নেই একাকার। কে দেখলো এটা? ও হারামি নিহালটা স্বপ্নের মধ্যেও পিছু ছাড়ছে না। জোর করে দুদিকে মাথা নাড়ে মীরা। না, কিছুতেই না। কাল কিছুতেই নিহাল নামক পিচ্ছি বান্দরটাকে সে বিয়ে করবে না, কিছুতেই না। কিন্তু কি করবে নীরা? বিয়েটা ভাঙার বহু চেষ্টা করেছে নীরা, তবুও কিছুতেই কিছু হয়নি। বাবা মা চাচা চাচি সবাই এক পায়ে খাড়া হয়ে আছে তার আর নেহালের বিয়ে দেওয়ার জন্য। নীরা ছটফট করতে করতে উঠে দাঁড়ালো, ঘরের মধ্যে পায়চারি করতে লাগলো। কি করবে এখন? ভাবতে ভাবতে মনে হলো এখনই মাথার সব চুল পড়ে গেল। নীরা বারান্দায় এসে দাঁড়ালো। কত রাত হয়েছে কে জানে। সন্ধ্যার সময় বিয়ে নিয়ে মায়ের সাথে রাগ করে দরজায় কে দিয়েছিল, বাট মা আচ্ছা মতো বকেছিল তাকে। আর মায়ের বকা শুনে ছোট ভাই রাতুল দাঁত কেলিয়ে হাসছিল দেখে প্রচন্ড রাগ হয়। রাতুলকে জোরে সরে একটা চোট দিয়ে দৌড়ে এসে রুমের ভিতরে পালিয়েছিল। পুরো বাড়িতে লোকজন গিজগিজ করছিল। অবশ্য তাদের বাসায় লোকজনের ভিড় নতুন কিছু নয়। যৌথ পরিবার বলেই সবসময় লোকজনের কোলাহল লেগেই থাকে তাদের এই আহমেদ বিলাতে। হঠাৎই মাথায় বুদ্ধি খেলে গেল। নীরা দোতলার বারান্দা দিয়ে মাথা বের করে ভালো মতো দেখে নিল নিচে। টুলে বসা হাসিম চাচাকে ঝিমাতে দেখা গেল। ইয়েস, কাজটা এখনই করতে হবে। তাড়াতাড়ি রুমে ফেরত এসে নিজের পিঠের ব্যাগটা প্রয়োজনীয় জিনিস গুছিয়ে পরনের কাপড় পাল্টে নিয়ে বারান্দায় ফেরত এলো। নতুন শাড়ি দুটো নষ্ট করতে খারাপ লাগছিল নীরার। আজই চাচি আম্মা এসে দিয়ে গেছিল তাকে। ধুর, কি সব ইমোশনাল জাগছে মনে। নীরা ভাবনাগুলো পাত্তা দিল না। দ্রুত হাতে শাড়ি দুটো দিয়ে গিট দিয়ে গ্রিলের সাথে বেঁধে বাধ্য হয়ে ভালো মতো পরীক্ষা করে। খোলা বারান্দা দিয়ে ঝুলিয়ে দিল। তারপর কাঁধে ব্যাগ ঝুলিয়ে সাবধানে শাড়িতে ঝুলে ঝুলে নিচে নেমে গেল। ভাগ্যিস পুরো বারান্দাটা গ্রিল দিয়ে ঘেরা নয়, আর নীরারা দোতলায় থাকে। তা না হলে হারামি নিহালের হাত থেকে বাঁচা যেত না কিছুতেই। শয়তান খবিস পিচ্চি কোথাকার। খুব শখ না বড় আপুকে বিয়ে করার? কাল বুঝবি আমি কি জিনিস। হাত ছাড়তে ছাড়তে ফিল্ডের মার্কা একটা হাসি দিল নীরা। ব্যাগ থেকে বড় একটা চাদর বের করে নিজেকে ভালো মতো মুড়ে নিল। পায়ের পেটে ঝোপের আড়ালে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ। গেটের সামনে হাসিম চাচা ঠায় দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরেই ডাক এলো হাসিম চাচার। সে গেট থেকে সত্যি নীরা টুপ করে বেরিয়ে গেল। নীরা দ্রুত পা চালালো। যেভাবেই হোক তাড়াতাড়ি এলাকার বাইরে যেতে হবে। ভাই, এনি চান্স কেউ দেখে নিলে বিপদ আছে। আরে এত দৌড়াচ্ছিস কেন? উষ্টা খেয়ে দাঁত ভাঙতে চাস নাকি? পিছন থেকে ভেসে আসা কণ্ঠস্বর নীরাকে জমিয়ে দিল। ইস, এইভাবে ধরা খেয়ে গেল নীরা। নিজের উপরেই রাগ হলো। দাঁতের দাঁত চেপে পিছনে ফিরল নীরা। ট্রেনের টিকিট কেটেছিস নাকি বাসের? ভালোই হলো। আমারও ইচ্ছে ছিল সিনিয়র আপুর সাথে পালিয়ে বিয়ে করার, কিন্তু তোকে বলার সাহস হয়নি। এমনিতেই আমাকে দেখতে পারিস না, তার উপর পালিয়ে বিয়ে? এতটা তো কল্পনা করা উচিত না, কি বলিস? বলে চব্বিশ পাটি ছকছকে দাঁত বের করলো নিহাল। নীরা রেগে বলল। তুই কি করে টের পেলি? চিবিয়ে চিবিয়ে পাল্টা প্রশ্ন করলো নীরা। উফ আপু, সরি। নীরু, তুইও না কেমন বোকার মতো প্রশ্ন করিস। সেই ছোট থেকে চিনি তোকে। তোর মনে কখন কি চলবে সেটা আমার থেকে ভালো কে জানবে। তবে একটা জিনিস খারাপ করেছিস, নতুন শাড়ি দুটো এভাবে নষ্ট করাটা ঠিক হয়নি। মা এত পছন্দ করে শাড়ি দুটো কিনেছিল তোর জন্য। আবারও সেই চিরচেনা খোঁচা দেওয়া হাসি দিল নিহাল। সবচেয়ে ভালো হতো তোকে দড়ি হিসেবে ইউজ করতে পারলে। কি বললি এটা? আমি তো ধন্য হয়ে গেলাম। তুই আমাকে একবার বললেই আমি দাঁড়িয়ে যেতাম। ভাবতেই কেমন ফিল হচ্ছে, তুই আমার গা বেয়ে ঝুলে ঝুলে নামছিস। চুপ কর, যত সব আজগুবি ভাবনা তোর। নীরা চিৎকার করে বলল কথাটা। নিহাল হাসতে হাসতে বলল, নিজে বললে কিছু না, আমি বললেই দোষ। ন্যাকা। কথাটা বলে আর চোখে নীরাকে দেখে নিল নিহাল। নীরার রাগী ফেস দেখে নিহাল কথা ঘোরায়। শোন, আমি জানতাম বিয়ে না করার জন্য তুই কিছু না কিছু ঘোল অবশ্যই পাকাবি, তাই বেশি কিছু না, শুধু তোর দিকে একটু কড়া নজরদারি করতে হয়েছে। হাসিম চাচাকেও তো আমি ডাকলাম। আফটার অল তুই আমার হবু সিনিয়র বউ। তোর এতটুকু ইচ্ছে পূরণ করতে না পারলে আমার মান থাকবে বল? তুই আসলে খবিস একটা। 2 বছর বিদেশে পড়াশোনা করে নিজেকে খুব চালাক ভাবছিস না? আচ্ছা, তোর লজ্জা করে না যাকে সারা জীবন আপু ডাকলে তাকে বিয়ে করার কথা ভাবছিস? নির্লজ্জ কোথাকার। বলেই আবারও হাঁটতে শুরু করলো নীরা। নিহাল কোনো কথা না বলে নীরার পাশাপাশি হাঁটতে শুরু করলো। সে আমি আগে থেকে একটু নির্লজ্জ ছিলাম, তবু তোর কমপ্লিমেন্ট শুনে গর্ব হচ্ছে। এখন বল যাচ্ছিস কোথায়? বড় আব্বুকে বলতে হবে তো, না হলে আবার তোর প্রেশার বেড়ে যাবে। এমনিতেই তোর টেনশনে তার ঘুম হারাম হয়ে গেছে। ঢাকায় গিয়ে কি করেছিস কে জানে। আবু জানে? নীরা আবারও দাঁড়িয়ে গেল, যেন আকাশ থেকে পড়লো। এমন ভাবে নিহালের দিকে তাকালো নীরা। উফ, তোরে যে আমি কি করবো রে পিচ্ছি।
নীলার দুহাত থেকে গলা টিপতে গেল নিহানের। নিহাল ভয় পাওয়ার ভান করে লাফিয়ে দূরে সরে গেল। তুই একটা কুফা আমার জন্য। আমি তোকে বিয়ে করতে চাই না শয়তান, তবু কেন পেছনে পড়ে আছিস? তোর জন্য ঠিকঠাক মতো পড়াশোনাটা করতে পারছি না। সামনে আমার সেমিস্টার ফাইনাল, আর এই সময় আমার বিয়ে দেওয়ার জন্য বাবা জোর করে ঢাকা থেকে ধরে আনলো আমায়। কি যে বলিস না তুই, সেই ছোট থেকে তোকে বউ জেনেছি, এজন্য লন্ডনে থাকাকালীন কত সুন্দরী মেয়ের প্রপোজাল ডিনাই করলাম, আর তুই কি না বলছিস এই কথা? তুই আমায় চ্যালেঞ্জ করেছিলি যে আমায় বিয়ে করবি না জীবনেও। আমি কি করে তোর এই ইচ্ছা পূরণ হতে দেই বল? নিহালের জবাব নীরার রাগকে বাড়িয়ে দিয়ে দিল শতগুণ। সে রাগে গজগজ করতে করতে আবার হাঁটতে শুরু করলো। আরে আরে যাচ্ছিস কোথায় তা তো বলবি। জাহান্নামে যাবি? তুই যেতে বললে যাব, সাথে তুই থাকলে জাহান্নামও স্বর্গ আমার কাছে। তবে মানে বলছিলাম কি, সকালে আবার বিয়ের তোড়জোড় শুরু হবে, রাতে ঘুম না হলে তো তোকে আবার পেটনিদের শর্টদান্ডি লাগবে কাল বউ সাজে। তাই বলছিলাম কি, চল বাসায় ফিরে যাই। তুই যা, আমি ঢাকায় যাব। নীরু, তুই আসলেই একটা বোকা। তোর কি মনে হয় বড় আব্বু সব জেনে শুনে তোকে আমার সাথে এমনি এমনি ছাড়লো? এখন বাজে 12:37। আমি যদি তোকে নিয়ে একটার ভেতর বাসায় না ফিরি, তবে বড় আব্বু নিজে এসে তোকে ঘাট ধরে বাসায় নিয়ে যাবে। আর বড় আব্বুর রাগ তো তুই জানিসই। নীরা হাঁটা থামিয়ে লাল চোখ করে একবার নিহালের আপাতমস্তক দেখলো। তার মনে হচ্ছে নিহালকে ঠাঁটি একটা চড় দিতে নিজেকে ওকে সামনে দিল বাপের কথা মনে করে। ওর পালানোর প্ল্যানে বাবা আগেই বুঝতে পেরেছিল, এই জন্যই বুঝি এত শান্ত হয়ে বসে আছে। নীরা দীর্ঘশ্বাস ফেলে বাড়ির দিকে হাঁটা ধরল। এই পিচ্ছি নিহালের হাত থেকে ওর নিস্তার নেই কোনোভাবে। এই তো গুড গার্ল, তুই সবকিছু সহজে বুঝে যাস বলেই তোকে এত ভালো লাগে। যাই বলিস, তোর আমার কেমিস্ট্রি জমবে ভালো। কি বলিস? জুনিয়র বরের সিনিয়র বউ, ভাবলেই তো আমার কেমন কেমন যেন লাগে। হ্যাঁ, খুব ভালো জমবে। বিয়েটা আগে হতে দে পিচ্ছি, তারপরে বুঝতে পারবি নিজেই। নীরা বাঘের মতো এই শেষে কথাগুলো বলল। ওকে দেখা মাত্রই হাসিন চাচা মুচকি হেসে গেট খুলে দিল। নিচতলায় বড় হলরুম পেরিয়ে দোতলার সিঁড়ি। নীরা ঘরে ঢুকতেই দেখলো বাবা আর 3 চাচা বসে আছে। নীরার বাবা হাসনাত নীরাকে দেখে কিছু বললেন না, বরং পেছনে থাকা নিহালকে দেখে বললেন খেয়ে যেন ঘুমিয়ে পড়ে। নীরা ধূপধাপ আওয়াজে দোতলায় এলো। তার ভীষণ রাগ হচ্ছে বাবার উপরে। কেন জানি কেন বাবা এইরকম জোর করছে তাকে। নিহালের সাথেই কেন বিয়েটা দিতে হবে? তার যোগ্য ছেলে কি আর একটাও নেই তল্লাটে? কত শখ ছিল প্রেম করে বিয়ে করবে, পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়াবে, অন্তত পক্ষে নিজের সমবয়সী অথবা তার থেকে একটা বড় ছেলেকে বিয়ে করবে। তা না, শেষে কি না তার থেকে বয়সে 3 বছরের ছোট ছেলেকে বিয়ে করতে হবে। সব স্বপ্ন ভেস্তে যাবে এই উজবুকের জন্য। এই যুগে এসে এমনটা করে কেউ? এখনো সেই আদিম যুগের মতো নিয়ম চলছে তাদের বাড়িতে। তাদের পরিবারের অন্তত একটা বিয়ে নাকি হতেই হবে নিজেদের ভেতরে। এটাই এই বাড়ির নিয়ম। বংশ আর ঐতিহ্য ধরে রাখার জন্য নাকি এটাই করতে হবে। দাদারও বিয়ে করতে হয়েছিল চাচাতো বোনকে, যাকে তারা এখন দাদি বলে। সেই নিয়মে সোজা চাচার বিয়ে হয়েছে তার চাচাতো বোনের সাথে। এখন নীরার বিয়ে তার জুনিয়র চাচাতো ভাই নিহালের সাথে হবে। নীরার খুব অসহ্য লাগছে এই নিয়ম। কেন এমন নিয়ম মানতে হবে? ভাই বোনের মতো বড় হয়ে এখন স্বামী স্ত্রীর মতো জীবন কাটাতে হবে, এটা নীরা কিছুতেই মানতে পারে না। তার চেয়েও বড় কথা হলো, নিহালকে ছোট থেকে নীরার সহ্য হয় না। কোনো ব্যাপারে নিহালের সাথে তার মিল হয় না। নীরা ডান বললে নিহাল বাম বলে। এইরকম একজনের সাথে সারা জীবন কিভাবে কাটবে তার? নীরা প্রচন্ড মন খারাপ করে বারান্দায় বসে আকাশে মিগে থাকা চাঁদটাকে দেখে। ঠান্ডা বাতাস ছুঁয়ে দিল নীরাকে, তবু তার গরম লাগছে ভীষণ। বৃষ্টি হবে নাকি? নীরা অধীর আগ্রহে বৃষ্টির জন্য অপেক্ষা করে। তোমাদের দাদাজান তার বংশের একমাত্র ছেলে ছিল। তার বাবারা 4 ভাই ছিলেন, কারোরই ছেলে ছিল না। মেয়ে ছিলাম আমরা মেলা জন। সহায় সম্পত্তি কম ছিল না। মেয়ে বেশি হওয়ার কারণে তোমাদের বড় দাদা ভীত ছিলেন সম্পত্তি কম হওয়ার, কারণ জামাইরা সবাই পরের ছেলে, কেউ ভালো কেউ মন্দ। যদিও দেখে শুনে ভালো ঘর বর খুঁজলেও জানোই তো হাতের 5 আঙ্গুল কখনো সমান হয় না। কেউ কেউ যথেষ্ট অবস্থাপন্ন হওয়ার পরেও আমাদের পারিবারিক সম্পদের লোভ ছিল তাদের। পরদাদা কি চিন্তা করেছিলেন জানি না, বংশ রক্ষা নিয়ে তার নানান রকম অদ্ভুত ভাবনা ছিল। তিনি চেয়েছিলেন বংশে অন্তত 2-1 জন থাকুক যারা একেবারেই আপন রক্ত। তাই অনেক ভেবেই বোধ হয় তিনি বংশ ও সম্পদ রক্ষার জন্য তোমার দাদাজানের সাথে আমার বিয়ে দিলেন। তোমার দাদাজান আর আমি দুজনেই যথাক্রমে তার বড় ও মেজ ছেলের পুত্র কন্যা ছিলাম। আমাদের বাকি বোনদের পারিবারিক সম্পদ থেকে খুব সামান্য অংশ করে বুঝিয়ে দেওয়া হয়, আর কড়াকড়ি আইন করে দেন যেন এই সম্পদ নিয়ে কোনো টানা হেঁচড়া না করে। তবে হ্যাঁ, মেয়ের আজীবন তাদের ইচ্ছে মতো যত খুশি বাবার বাড়িতে থেকে খেতে পারবে, এতে কোনো বাধা নেই।
আমাদের কোনো কোনো বন্ধুলা ভাই এই আইনের রুষ্ট হলেও দাদার উপর দিয়ে কথা বলার সাহস কারোই ছিল না। মৃত্যুর আগে তোমার দাদা জানকে আমাকে ডেকে বিশেষভাবে বলে গেছেন আমরা যেন তার এই নিয়মটা অক্ষরে অক্ষরে পালন করি এবং মেয়েদের দায়িত্ব পালনে তোমার দাদাজান যেন কখনো অবহেলা না করেন সেই বিষয়ে তার কাছ থেকে কথা আদায় করে নেন। এরপর তোমার দাদাজান এই পারিবারিক সম্পদ বাড়িয়েছেন বহু গুণ। কোনো কারণে তোমাদের বাবার বিয়েটা আত্মীয়দের মধ্যে দিতে পারেনি, তবে তার সে স্বাদ নিহালের বাবার দিয়ে পূরণ করেছিলেন। তোমার আর নিহালের বিয়ের সিদ্ধান্ত তোমার বাবা বা চাচা কারোরই নয়, সেটি সম্পূর্ণ তোমাদের দাদা জানের সিদ্ধান্ত। পরবর্তী বংশগতি ঠিক থাকবে কিনা সেই সব নিয়ে তিনি খুব ভীত ছিলেন, তাই হয়তো তোমাদের দাদাজান এই সিদ্ধান্ত নেয়। এটা তার শেষ আদেশ ছিল আমার প্রতি, আমি কেবল তার ইচ্ছে পূরণ করেছি। তোমরা এই যুগের ছেলে মেয়ে, এইসব নিয়ম কানুন হয়তো তোমাদের কাছে কিছুই মনে হবে না, কিন্তু তবুও আমি নিরুপায় বুবু। তুমি আমার উপর রাগ করো না, এই বুড়ি মানুষটা শেষ বয়সে এসে তোমাদের উপর নিজের ইচ্ছা অনিচ্ছা চাপাই দিচ্ছে বলে রাগ হইও না গো বুবু। নীরা দাদির কোলে শুয়ে আছে, চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো দুফোঁটা। আদৌ দাদির কথাগুলো তার কানে গেছে কিনা বোঝা গেল না। নীরা আলতো করে জল মুছে নিল। জুমার নামাজের পর একেবারে আড়ম্বর আয়োজনে বিয়ে হলো নীরা আর নিহালের। তারপর থেকে নীরা নিজের ঘরের দরজা বন্ধ করে কেঁদেই যাচ্ছে। সারাদিন না খেয়ে গেছে নীরা। বিকেলে না পেরে তার দাদি নিজের নাতি দুজনকেই নিজের কাছে ডেকে পাঠিয়েছেন। নীরার নীরবতায় ফুলবানু নীরার থুতনিতে হাত দিয়ে মুখটা তুলল। কেঁদে কেঁদে নীরার চোখ একদমই লাল, ফুলে টসটসে হয়ে আছে। নীরা দাদি জানের দিকে তাকিয়ে বলল, রাগ করি নাই দাদি যান, মাথা ব্যথা করছে খুব। ফুলবানু হাসলেন একটুখানি। নাতনি চেহারা দেখে মনে মনে দুঃখও পেল, তা বুঝতে দিলেন না। উল্টে নিহালকে হাসতে দেখে ধমক দিলেন, এই হতচ্ছাড়া, তুই এত হাসছিস কেন রে? বইয়ের কান্না দেখে মনে হয় তোর খুশি লাগছে। নিহাল ফুলবানুর কথায় একটু বিরক্ত না হয়ে দাদির গালে চট করে একটা চুমু দিল। আমি ওকে বিয়ে করতে পারছি এই খুশিতে হাসতেছি, আর ওর আমাকে বিয়ে করা লাগছে এই দুঃখে কাঁদতেছে। তুমি কি কিছুই বোঝো না ফুলবানু? এই বান্দরনি ঢাকায় পড়ালেখা করে, কত সুন্দর পোলাপান দেখে, তার কি আর আমার মতো কচি ছেলেকে পছন্দ হয়? আমি না হয় ভালো মানুষ, তোমার নাতনি ছাড়া কিছু বুঝি না, সে কি এত ভালো? নীরা অগ্নি দৃষ্টিতে নিহালকে দেখলো, মনে মনে দু চারটা গালিও দিল। নেহা দাদি আছে বলে বেঁচে গেল নিহাল, সেটা বুঝেই যেন নীরাকে চোখ মারলো। ধুর ছেড়া, বাজে কথা বলিস না। আমার নীরার মতো আর কেউ না, পরিবারের সবার জন্য তার কত মায়া সেইটা সবাই জানে। হ্যাঁ, খালি আমার জন্যই কোনো ভালোবাসা নাই? বুবু, যা করছি তাতে এখন আমার উপর তোমার রাগ হইতে পারে, কিন্তু দেখো একদিন আমার জন্য তুমি হাত তুলে দোয়া করবা, বলবা বুড়ির সারা জীবনে একটা উচিত কাজ করেছে। আর সত্যি কথা বলতে বলতে হয়, তোমাদের দুজনকেই আমার যোগ্য মানুষ মনে হয়। তোমাদের বাচ্চা আচাদের পর এই এত বড় সংসার সম্পদ সামলানো সবার দ্বারা সম্ভব হবে না। কেউ কেউ বিরোধিতা করে সম্পদ বিনষ্ট করার চেষ্টা করতে পারে, তিন পুরুষের ঐতিহ্য রক্ষা করার জন্য। তাই আমি একটু স্বার্থপর হইলাম, বেশি কষ্ট পেলে এই বুড়িটাকে মাফ করে দিও বুবু। নীরা উঠে বসে ফুলবানুর হাত চেপে ধরলো। ছি ছি দাদি যান, কি করো এসব? মাফ চেয়ে আমাকে অপরাধী বানিও না, তুমি দোয়া করো আমার জন্য। এই চেহারা এদিকে আয়। ফুলবানু নীরার হাত ধরে রেখে নিহালকে ডাকে, তার হাতে নীরার হাত দিয়ে বলে, আজ থেকে তোরা দুইজন এক মানুষ, সব সময় একজন আরেকজনকে দেখে রাখবি, একজন আরেকজনকে বোঝার চেষ্টা করবি। জীবনের সফর অনেক লম্বা, যত ঝড়ে ঝাপটা আসুক না কেন, কেউ কোনো দিন একজন আরেকজনকে ছেড়ে যাওয়ার কথা ভাববি না। আর আমার বুবুরে কোনো দিন কষ্ট দিবি না, বুঝলি? সে না চাইতেও আমার কথা মান রেখে তোকে বিয়ে করেছে। তুই আর তার থেকে বয়সে ছোট, তাই স্বামীর অধিকার পেয়ে তার উপর বেশি চাপ দিস না। আমার মান রক্ষার দায়িত্ব তাই তোর, বুবুর ভালো মন্দ সব তোর দায়িত্বে দিলাম। নিহাল এই প্রথমবারের মতো নীরার হাত ধরার সুযোগ পেয়ে যেন লুফে নিল। নীরার হাতটি আঁকড়ে ধরে আলতো করে চুমু দিল দাদির চোখের আড়ালে। নীরা ঝট করে হাত সরিয়ে নিল, অশুভ একটা সুযোগ পেয়ে সৎ ব্যবহার করে নিল। নীরার রাগ দেখে নিহাল তার স্বভাব মতো বিকেল মার্কা একটা হাসি দিল। বুবু, এইবার যাও, তৈয়ার হও শ্বশুর বাড়ি যাওয়ার জন্য। শ্বশুর বাড়ি আবার কোথায় পেলে গো ফুলবানু? রানী সাহেবা কষ্ট করে দোতলা থেকে চারতলায় যাবেন, দূরে বিয়ে হলে বুঝতো মজা, কাছে কাছে তাই কিছু টের পায় না তোমার আদরি, বুঝলে বুড়ি?
ও টের না পাওয়ার জন্যই তোর সাথে বিয়া দিছে, বুঝছস? ওরে যদি বেশি জ্বালাস না, তবে তোর কান ঠিক এইভাবে টেনে ধরে নিব। ফুলবানু নিহালের কান টেনে ধরল। উফ, বুড়ি ছাড়ো বলছি, খুব ব্যথা পাচ্ছি। ফুলবানু কান ছাড়তেই নিহাল 2 হাত দূরে গিয়ে দাঁড়ালো। মনে রাখিস, যেমন দাদি তেমন তার নাতনি, একেবারে ডাকাত রানী। নিহালের একটু মজা লাগলো না এইসব দেখে, ওর বরং চিন্তা হচ্ছে আর রাতে নিহাল কি করবে। এই ছেলেকে একটু বিশ্বাস করা যায় না, তবে উল্টো পাল্টা কিছু করলে নীরা নিজেকে শেষ করে দিবে। ঠিক করেছে। 4 তলায় আসার সময় নীরা মুখ কাট করে রাখলো না, একটু হাসলো না কাঁদলো। হতাশ মুখে বাবা মা চাচা চাচি সালাম করলো। চাচাতো ফুপাতো ভাই বোনগুলো দুষ্টুমির মেজাজে থাকলেও নীরার মুখের ভাব দেখে কেউ আর কিছু বলার সাহস পেল না, মজা করতেও না। পরে ওরা মনে মনে গালি দিয়ে নীরার গোষ্ঠী উদ্ধার করলেও মুখে কিছু বলতে পারলো না। পারিবারিক রীতি শেষ হতেই নিহালকে ভাই বোনরা ঘিরে ধরলো। ভাইয়া, এ কেমন বিয়ে হলো তোমাদের? কোনো মজা নাই? চাচার ছেলে আয়াজ বলল কথা। ছোট চাচার 2 যমজ মেয়ে মমি আর সৌমি তাল মেলালো। হ্যাঁ ভাইয়া, নীরাপুর বিয়েতে কত মজা করবো ভেবেছিলাম, অথচ কিছুই হলো না। বাকি সবাই হই হই করে উঠলো। তারা পার্টি যায়, আলাদা ভাবে কোনো চাইনিজে। নিহাল হাত দেখায়। ঠিক আছে, ঢাকায় যাওয়ার আগে তোদের সবাইকে চাইনিজ খাওয়াবো, চলবে? আর তাছাড়া বিয়ের একটা অনুষ্ঠান তো হবেই পরে, এত অস্থির হচ্ছিস কেন তোরা? সে কবে হবে তার ঠিক আছে কোনো? আপুর যা মেজাজ, দেখে গেল কোনো অনুষ্ঠান করতে দেবে না বড় আব্বুকে। আচ্ছা ঠিক আছে, চাইনিজ খাওয়াবো বললাম তো। ভাইয়া, নীরা আপুকে এসব ব্যাপারে কিছুই জানাবে না কিন্তু। আপু কোনো ঠিক নেই, শেষমেশ দেখা যাবে আমাদের ওইখানেই বাতিল। কথাটা রাতুল ভয়ে ভয়ে বলল। কাল রাতে বোনের হাতে মারটা বেশ জোরেই পড়েছিল, মনে পড়লে গায়ে হাত ঘষল রাতুল। আচ্ছা যা বলবো নে, এখন তোরা শুতে যা, তো অনেক রাত হয়েছে। ভাই বোনদের বিদায় দিয়ে নিহাল নিজেদের রুমে এলো। এই প্রথম একটু বুক কাঁপছে তার। এই রুমে কেবলই নীরা আর সে থাকবে, না থাকবে কোনো আড়াল, না লুকোনোর জায়গা। মেয়ের যা মেজাজ, এতক্ষণে সবাই ছিল তাই সামলে নেওয়া গেছে। এখন ওকে দেখে কি বলবে কে জানে। দুরু বুকে ঘরে ঢুকে সাবধানে দরজায় লক করলো নিহাল। রুমে নীরা নেই। নিহাল বারান্দা দেখে এলো, সেখানেও নেই। দাঁড়িয়ে ভাবছিল কোথায় গেল, তখনই নীরা ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। নীরাকে দেখে পাক্কা 2 মিনিট থম মেরে থাকলো নিহাল। হালকা গোলাপি রঙের শাড়িতে সদ্য গোসল সেরে আসা নীরা যেন স্নিগ্ধ নদী। চুলগুলো তোয়ালে পেঁচানো, তখন মুখটা মলিন হয়ে ভেজা ভেজা চোখ দুটো মায়ার সাগর। ফর্সা গাল দুটো লাল হয়ে আছে, পাতলা ঠোঁটজোড়া শীতে কাঁপছে মৃদু। নিহাল আলমারি থেকে শাল বের করে নীরার গায়ে জড়িয়ে দিল। সবার রাগ নিজের উপর দেখানোর কি দরকার নীরা? এই শীতের রাতে কেউ গোসল করে? নীরা কোনো জবাব দিল না। আয়নার সামনে বসে তোয়ালে খুলে মাথা মুছতে লাগলো। নিহালের খুব ইচ্ছে করছে নিজের হাতেই নীরার চুলগুলো মুছে দিতে। যদিও নীরার ভিজা চেল দেখে তার শীত লাগছে কিছুটা, নিহাল বিছানায় আটশোয়া হয়ে নীরাকে দেখতে লাগলো। হঠাৎ আয়নায় চোখ পড়তেই নীরা ভ্রু কুঁচকে নিহালের দিকে তাকালো। কি দেখছিস পিচ্ছি? তোকে? কেন আগে দেখিসনি? সে তো ন্যাংটোকাল থেকে দেখছি। ফিক করে হেসে দিল নিহাল। নীরার মেজার জন্য ঘি পড়ল। তোয়ালে হাতে নিয়ে দাঁড়িয়ে গেল। সব সময় এত বাজে কথা বলিস কেন? আমার চেয়ে 3 বছরের ছোট তুই। কোথ থেকে আমায় ন্যাংটোকালে দেখলি তুই? উল্টো তোকে কোলে নিয়ে ঘুরেছি আমি। তোর কোলে উঠে তবে তো দেখেছি। কচু দেখেছিস? তুই জানিস সেই মেজের মেয়েরা ছেলেদের চেয়ে মানসিকভাবে 2 থেকে 3 বছরের বড় হয়। সেখানে আমি যদি তোর 3 বছরের বড় হই, তাহলে হিসাব করলে তোর থেকে 6 বছরের বড় আমি। ও তাই নাকি? তাহলে তো তুই সবকিছু আমার চাইতে অনেক বেশি জানিস। তবে বল, আজ তুই আমায় সালাম করলি না কেন? মানে তোকে কেন সালাম করব? নীরা বিরক্তিকর কণ্ঠে বলল। করবি না কেন? তুই জানিস না বাসরাতে স্বামীকে সালাম করতে হয়? শখ কত! আমার বইয়ে গেছে তোর মতো পিচ্চিকে সালাম করতে। বই তো গেছে, আমি তোর স্বামী, তোর গুরুজন, সালাম তো তোকে করতেই হবে। নে এবার সালাম কর। নিহাল উঠে এসে নীরার সামনে দাঁড়ালো। পারবো না তোকে স্বামী বলে মানলে তো। বলেই নীরা পা বাড়ালো বারান্দার উদ্দেশ্যে। হাতে তোয়ালেটা মেলে দেবে ভাবলো, কিন্তু তার আগেই মাথা ঘুরে গেল মনে হলো। ভয় পেয়ে চোখ বন্ধ করলো নীরা। কোমরের শক্ত হাতের বন্ধন আর পেটের কাছে অন্য আরেকটা শরীরের অস্তিত্ব টের পেয়েই চোখ খুললো নীরা। দেখলো নিহাল তাকে 2 হাতের বেষ্টনীতে জড়িয়ে ধরে আছে, গভীর চোখে এক নজরে তাকে দেখছে। নীরার প্রচন্ড রাগ হলো। সেই সাথে মনে পড়ে গেল দাদির রুমে নিহালের কাণ্ড। এবার রাগ চাইতেও অস্বস্তি আর ভয় ঘিরে ধরলো নীরাকে। নিহাল এখন কি করবে? নীরা কম্পিত কণ্ঠে বলল। কি করছিস? ছাড় ছাড় আমাকে। কেন ছাড়বো? তুই আমাকে বর না মানলেও আমি তো তোকে বউ হিসেবে মানি। তুই তো আমার চাইতে বড়। তাহলে বলতো আজকের রাতে স্বামী স্ত্রী কি করে? নিহাল কণ্ঠে মাদকতা যেন নেশা করছে এমন। নীরাকে আরেকটু কাছে টেনে এক হাতে ওর ঠোঁটে আঙুল ছুঁয়ে দিল। নীরা ভয়ে নাকি আবেগে কেঁপে উঠলো, ঠিক বোঝা গেল না। সে তার মুখটা যতদূর সম্ভব দূরে রেখে 2 হাতে নিহালকে পেছনে ফেলার চেষ্টা করলো। দেখ নিহাল, ভালো হবে না বলে দিলাম, ছেড়ে দে, নইলে কিন্তু। কি করবি? নীরার মুখের কথা কেড়ে নেয় নিহাল। বড় আব্বুকে বলবি নাকি দাদিকে? ফিসফিস করলো নিহাল, সাথে মুখের বাঁকা হাসি।
ওর মুখ নীরার মুখের একদম কাছে, নীরার মুখে ওর শ্বাস পড়ছে। কি হতে যাচ্ছে বুঝেই নীরা অসহায় বোধ করে। ব্যর্থতার গ্লানিতে চোখ দুটো জলে ভরে ওঠে। জল গড়িয়ে পড়ার আগেই নিহাল আচমকাই ওকে ছেড়ে দিল। কি ভেবেছিস জোর করে তোর সাথে ইয়ে করব? কোনোদিনও না। এই নিহাল এখনো এতটাও লোফার হয়ে যায়নি। চাইলে অনেক মেয়েকে বেড়ে নিতে পারতাম, আর তুই তো আমার বিয়ে করা বউ। তোর সাথে সেদিনই কিছু হবে যেদিন তুই চাইবি, বুঝলি? কথাগুলো বলে ঘর থেকে বেরিয়ে গেল নিহাল। বড় অপমানিত লাগছে। নীরা ছোট থেকেই তাকে চেনে, তবুও ওকে চিনল না, বিশ্বাসও করলো না। ওকে নিয়ে নীরার চোখে ভয়, নিজেকে কেমন হীন মনে হয় নিহালের। ছাদে এসে খোলা আকাশের দিকে তাকিয়ে থাকলো অনেকটা সময়, তাতে যদি মনটা একটু শান্ত হয়। আর এদিকে নিহাল বেরিয়ে যাওয়া মাত্রই নীরা কান্নায় ভেঙে পড়ল। এই প্রথম তার নিজের কেবলই একটা মেয়ে মনে হলো, মানুষ না। তোর এক্সাম কবে থেকে শুরু হবে? নীরা দোতলায় এসেছিল নিজের কিছু প্রয়োজনীয় বই খাতা গুছিয়ে নিতে। পেছন থেকে বাবার গলা শুনে থমকে গেল। রাগে ক্ষোভে বাবা মায়ের সাথে কথা বলে না নীরা, তবুও বাবার কথায় একটু অবাক হলো। পরীক্ষা আছে জেনেও জোরে ধরে নিয়ে আসা বাবা যখন নিজেই পরীক্ষার কথা জিজ্ঞাসা করে, তখন অবাক হতে হয় বই কি। জেনে কি করবে? আগামীকাল ঢাকা যাচ্ছি আমরা, তোমরা তৈরি থেকো। সকাল 10টা নাগাদ রওনা দেব। আমরা মানে? বোকার মতো প্রশ্ন করো না। আমরা বলতে আমি, তোমার মা, তোমার চাচিমা আর নিহাল। বিয়ে হয়ে গেছে তোমার, এখন কি তোমায় একা ছাড়বো? তোমাদের সংসার গুছিয়ে দিয়ে আমরা ফিরে আসবো। হাসনাত সাহেব এক নাগারে কথাগুলো বলে চলে গেলেন। বাবা সরতেই মাকে দাঁড়িয়ে থাকতে দেখলো নীরা, মায়ের মুখে হাসি হাসি। তুই খুশি হয়েছিস নীরা? বাবা কিন্তু এতটাও খারাপ নয় যতটা তুই ভাবছিলি। তোর লেখাপড়া নিয়ে তার যথেষ্ট চিন্তা আছে। এ তো জুতা মেরে গুরুদান করা হলো মা। তোমাদের ইচ্ছে মতো সব করতে হচ্ছে। আমি তো একটা পাপেট, যেভাবে নাচাচ্ছ সেইভাবেই নাচছি। নীরা, যত যাই করি তোমাকে কখনো খুশি করতে পারলাম না। দয়া করে তোমার চাচিমার সাথে কখনো এইভাবে কথা বলো না, তাহলে আমাদের যতটুকু সম্মান আছে সেটুকুও থাকবে না। একজন তো আমাদের কথাই ভাবেনি, তুমি অন্তত ভেবো। আর না পারলে আমাদের বলো, গলায় ফাঁস নেবো না হয় দুজন। বাবা মা হয়েছি, তোমাদেরকে তো মরতে বলতে পারি না। নীরার মা চোখ মুছতে মুছতে চলে গেল। নীরা বোকার মতো দরজা ধরে দাঁড়িয়ে রইল। সব কথা কেন যে এক জায়গায় এসে আটকে যায় বুঝতে পারে না নীরা। কষ্টগুলো সব নতুন করে ডানা মেলল যেন। সংসার এমন একটা জায়গা যেখানে একজনের কর্মের ফল আরেকজনকে ভোগ করতে হয়। চারতলায় এসে দেখে এলাহি কাণ্ড। চাচি আম্মি হুলুস তুলুস রান্না বান্না করছে। নীরাকে দেখে হই হই করে উঠলো। এই মীরা, দেখ তো আর কি রান্না করা যায়। শুকনো কিছু বল, যা অনেকদিন ভালো থাকবে। ডাইনিং টেবিলে তখন কয়েক পদের খাবারের বাটি সাজানো। পোহা পিঠে, হাতে বানানো বিস্কিট, নারকেলের নাড়ু, তিলের নাড়ু, খুরমুড়ে মিষ্টি নারকেল, 2-3 পদের মাংস। এত কিছু কেন চাচি? এত কে খাবে? এত কোথায় দেখলি? তবুও তো ভাবি মানা করলো। আমি তো আরো অনেক কিছু করতে চাইছিলাম। এগুলো সব নেহালের পছন্দের জিনিস। তুই তো মিষ্টি পছন্দ করিস না, ঝাল কিছু করবো তোর জন্য। আর কষ্ট করো না চাচি আম্মা, তুমি তো জানোই আমি অত খেতে পছন্দ করি না। এখন থেকে কিন্তু নিয়ম মেনে খাবার দাবার করবি। কেমন শুকিয়ে গেছিস দেখেছিস? আর তুই না খেলে তো আমার ছেলেটাও খাবে না। এবার কষ্ট করে একটু রান্না শিখে ফেলিস। নিহাল আবার বাইরের খাবার সহ্য হয় না। এত ভেবো না চাচি আম্মা, ইউটিউব আছে না, ইউটিউব দেখে রান্না করে খাওয়াবো তোমার ছেলেকে। আচ্ছা শোন, নিহালের কাপড় চোপড়গুলো একটু দেখে নিস তো, সব ইস্ত্রি করা আছে কিনা। আগামী পরশু ওর জয়েনিং, ঢাকায় গিয়ে সময় পাওয়া যাবে না, তাই এখন সব গুছিয়ে নে। কিসের জয়েনিং? চাকরি পেয়েছে নাকি? হ্যাঁ, তোকে বলেনি? মনে হয় সারপ্রাইজ দিতে চেয়েছে। যাক বাবা, আমি তাহলে আর কিছু না বলি, ওই জানাবে তোকে। ঠিক আছে, আমি দেখছি। আরো কিছু বলতে গিয়েও নিজেকে সামলে নিল নীরা। নিহালের চাকরি হয়েছে ঢাকায়, অথচ ওকে কিছু বলেনি। না বলুক, আমার কি তাতে। নিজেকে সান্ত্বনা দিল নীরা। বলতে এলো শুনবে না, আর এত আগ্রহ নেই ওর। যেখানে খুশি চাকরি করুক নিহাল, তাতে নীরা কি যায় আসে। খুব ভাব হয়েছে শয়তানটার। সবাই যাক আগে, তারপর তোকে বোঝাবে। নীরা মনে মনে ফোন দিয়ে হাতে নিহালকে সাহায্য করে। যদিও সেই দিনের পর থেকে নিহাল সবার সামনে স্বাভাবিক থাকলেও ঘরের ভেতর ওর সাথে কথা বলে না তেমন একটা। নীরাও ওকে ঘাটায় না। এমনিতে নিহালের গায়ে পড়ার স্বভাব ভালো লাগে না, কিন্তু তবুও চাকরির কথাটা জেনে মনটা কেমন জানি খচখচ করছে। এত বড় খবর ওকে কেন দিল না নিহাল? ভাবি, ফ্ল্যাটটা ভারী সুন্দর হয়েছে, কি বলো? তার বলতে 4-5টা খোলামেলাও আছে। ঢাকার অন্যান্য জায়গার মতো গুমোট না। বারান্দাগুলো দেখো, বেশ বড়। হ্যাঁ ভাবি, ভালোই হলো, আমরাও মাঝে মাঝে এসে থাকতে পারবো। সেজন্যই তো এত বড় ফ্ল্যাট নেওয়া। নিহালের বুদ্ধিতেই তো কেনা হলো। অবশ্য ও না বললে তোমার ভাই কি রাজি হতো জীবনে? তা যা বলেছো ভাবি, যেভাবেই কেনা হোক, বেশ একটা কাজের কাজ হয়েছে। কি বলো? ছেলে মেয়েগুলো প্রায় ঢাকায় আসার বায়না করে,
এখন নীরা আর নেহাল থাকবে। কেউ আসতে চাইলে আমাদের আর কোনো চিন্তা করতে হবে না। হ্যাঁ ভাবি। নীরা আড়ালে দাঁড়িয়ে মা আর চাচির কথাগুলোই শুনছিল। হঠাৎই নিহালের ডাকে চমকে উঠল। কিরে, আড়ালে দাঁড়িয়ে কি শুনছিস? তুই তো দেখি বিরাট কুটনি। আজে বাজে বকবি না একদম। নীরা আঙুল উঁচিয়ে শাসায় নিহালকে। নিহাল নীরার সেই আঙুল নিজের আঙুলের সাথে পেঁচিয়ে নিল। বকলে কি করবি? নিহাল ভালো হবে না বলে দিলাম। নিহাল, ভালো হবে না বলে দিলাম? তুই এই হুমকি দেওয়া ছাড়া আর পারিসটা কি? যাই হোক, তোর সাথে এত আলাপ করার শখ নেই আমার। চল, বড় বাবু ডেকেছে দুইজনকে। নীরা আর কথা না বাড়িয়ে নিহালের পিছু পিছু হাঁটা দিল। বসো তোমরা, কাল ব্যস্ত থাকবো আর পরশু ভোরে উঠেই চলে যাব। তাই ভাবলাম আজকে এই কথাগুলো বলে নেই। জি বড় আব্বু বলুন। টাকায় তো অনেক আগেই ফ্ল্যাট কিনতে পারতাম, কিন্তু কিনিনি। তোমাদের ছোট চাচা আবেদ অনেক আগে থেকে ঢাকায় এসে থাকতে চেয়েছিল। মাকে তো জানোই, সে কিছুতেই রাজি হয়নি। যেন তেন ভাবে আমাদের 4 ভাইকে মা একসাথে এক জায়গায় রাখতে পেরেছে। কিন্তু তোমাদের বেলায় কি হবে কে জানে। তোমরা দুজনে যথেষ্ট বুঝদার আছো, তাই আশা করি এত কিছু বুঝিয়ে বলতে হবে না। মা বলল বলেই এই ফ্ল্যাট কেনা। আমাদের বাড়ি থেকে যেই আসুক এখানেই এসে থাকবে। নীরার পড়া শেষ হওয়া পর্যন্ত তোমাদের ঢাকায় থাকতে মানা নেই, কিংবা আমি আর তোমার বাবা যতদিন বেঁচে আছি ততদিনও কোনো সমস্যা নেই। তবে একথাও মাথায় রেখো যে আমাদের পরে পরিবারের হাল তোমাদেরই ধরতে হবে। কাজেই পরিবারের বাইরে আলাদাভাবে নিজেদের নিয়ে কোনো চিন্তা করো না। তোমরা বড়, বাকিরা তোমাদের দেখেই শিখবে। আশা করি সেভাবেই চলাফেরা করবে। আর হ্যাঁ, যাদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখি নাই তাদের সাথে যেন তোমরা কোনো যোগাযোগ না করো। পরিবারের একতা আর মান সম্মান ভাবনা যেন সবার আগে ভাবো। তোমাদের দুজনের কাছ থেকে এটাই আশা করি। মাথায় থাকবে বাবা। থাকলেই ভালো, অন্তত তোমার কাছ থেকে যেন তোমার ছোট বোনরা ভালো কিছু শেখে। বড় আব্বু, আপনি কিছু ভাববেন না, আমরা ঠিক সামলে নেব। আর যখনই সুযোগ হবে আমরা দুজন বাড়ি চলে যাব। হাসনাত সাহেবের মাথা দুলিয়ে উঠে পড়ল। নীরার হঠাৎ বাবাকে দেখে মনে হলো যে বাবা অনেক হাঁপিয়ে গেছে। কেমন নিষ্প্রাণ দেখালো বাবাকে আজ। আব্বু, তোমার কি শরীর খারাপ? নীরা হঠাৎ করেই পেছন থেকে জিজ্ঞাসা করে কথাটা। হাসনাত সাহেব অবাক হয়ে মেয়ের দিকে ঘুরলেন। কদিন মেয়ের অভিমান মাখা মুখ দেখে ব্যথিত ছিলেন, আজ মেয়ের কনসার্ন দেখে মনটা খুশি হলো। যাক, মেয়ে তবে তাকে নিয়ে ভাবে না তো ঠিকই আছে, জার্নি করে এসেছি, এজন্যই হয়তো ক্লান্ত লাগছে, ঠিক হয়ে যাবে। নীরার মনটা তবু খচখচ করছে। ওকে নিয়ে আবার বাবার মন খারাপ নয় তো? বিয়ে নিয়ে কি বেশি রিয়াক্ট করে ফেলেছিল নীরা? নিহালের জায়গায় অন্য কেউ হলে হয়তো এতটা ভাবতো না, কিন্তু নিহালটাকে তো ওর সহ্যই হয় না কিছুতেই। দীর্ঘ খরার পরে বৃষ্টিটা বরাবরই আশীর্বাদ মনে হয়, অথচ সেদিনের ঝড় বৃষ্টি তাদের জীবনে ঝড় বয়ে এনেছিল। কিভাবে ভুলে যাবে সেই দিন? সেই দিনের পর থেকে সে মনে প্রাণে নিহালকে ঘৃণা করে। নিহালের কারণেই তো ওর বাবা মায়ের মনে বিশাল ক্ষত তৈরি হয়েছে। এই জীবনে কিছুদিন মাফ করবে না ওকে। স্বামী হিসেবে মেনে নেওয়ার তো প্রশ্নই ওঠে না। অতীত মনে করে মুখের রেখাগুলো কঠিন হয়ে ওঠে নীরার। সারপ্রাইজ! সমস্বরে চিৎকার শুনে নীরার যান যাওয়ার উপক্রম। দরজার ওপাশে তার ছোট ভাই বোনের বিশাল দল হাসি মুখে দাঁড়িয়ে আছে। নীরা মন খারাপ ভাব লুকিয়ে ঘরে ঢুকতে ঢুকতে জিজ্ঞাসা করলো, তোরা কখন এলি? আর সবাই একসাথে এলেই বা কিভাবে? মৌমি সৌমি দুপাশ থেকে এসে জড়িয়ে ধরলো নীরাকে। দুই বোন পালক্রমে বলে খিলখিল করে হেসে বলল, ভাইয়ার প্রথম স্যালারি হয়ে গেছে গো আপনি। ভাইয়া আমাদের সবাইকে ট্রিট দিবে। সবাইকে ম্যানেজ করে আসতে অবশ্যই একটু প্যারা হয়েছে, তবুও এবার বাবা মা সবাইকে দ্বিতীয়বার হানিমুনের সুযোগ দিয়ে দেয়। আমরা দল বেঁধে ঢাকায়। ভালো করেছি না আপু? আসলে কিসে এতজন একসাথে? মাইক্রো ঠিক করে দিয়েছিল চাচ্ছু, গান গাইতে গাইতে চলে এলাম। দারুণ মজা লেগেছে। কি বলিস রে তোরা? বাকিরা সবাই হই হই করে গলা মেলায়। ড্রয়িং রুমের সোফা আর ফ্লোরে সবাই ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। নিহালকে খুঁজলো নীরা, কোথায় সে? তখন রাতুল বলল, আমরা তো তোমাকে না বলেই চাইনিজ খেতে চেয়েছিলাম, সেটা তো বিগত রাতেও খাওয়ালেও হতো, কিন্তু ভাইয়া তো একটু বেশিই ভালো, তাই একেবারেই ঢাকায়। আপনি তুমি আবার রাগ করনি তো তোমাকে না বলে এলাম বলে? নীরা তখন মনে মনে বলল, খুব আমার রিফ্রেশমেন্টের চিন্তা করে, এই জন্যই নিজের কোনো কথা আমার সাথে শেয়ার করে না। ঢং করে, আবার সবাইকে ডেকে খাওয়ানো হবে। নাও তোমার জন্য শরবত। মিতুল নীরার দিকে গ্লাস এগিয়ে দিল। তুই কোথায় ছিলি এতক্ষণ? আমি তো ভেবেছি তুই মনে হয় আসিসনি। আমি আর আয়াজ রান্নাঘরে ছিলাম, সবার জন্য শরবত করলাম। এটা খাও, দেখবে ক্লান্তি কাটবে, এনার্জি পাবে। বাবা, খুব সংসারী হয়ে গেছিস দেখছি। শরবতটা চমৎকার হয়েছে। নীরা লেবু শরবতটা খেয়ে নিল এক চুমুকে। তো তোদের ভাইয়া কোথায়? আমাদেরকে ফ্ল্যাটে পৌঁছে দিয়ে ভাইয়া আবার অফিসে গেছে। কি যেন জরুরি কাজ আছে বললো, তবে চলে আসবে তাড়াতাড়ি। 8টার ভেতর আমাদের সবাইকে তৈরি থাকতে বলেছে। ভাইয়া এসে নিয়ে যাবে আমাদের। তাহলে তোরা সব এইভাবে বসে আছিস কেন? গোসল টোসল কর, ফ্রেশ হ।
দুপুরের খাবার খেতে হবে তো। এখন আর কি খাবো, বেলা তো 4টে বেজেই গেছে, তাহলে আর রাতে খেতে পারবো না। আমি বাবু কিছু খাবো না। রাতুল পেটে হাত বুলিয়ে বলে, আমি খাবো, আমার খিদে লেগেছে। এখন না খেলে গ্যাস হবে পেটে, তখন এমনিতেই রাতে খেতে পারবো না। আপু তুমি বরং ফ্রেশ হয়ে আসো, আমি ভাত দিয়েছি চুলায়, আব্বুরা অনেক কিছু দিয়ে দিয়েছে, আর কিছু রান্না করতে হবে না। তাহলে আর কি, আমরা সবাই খাবো। আধা ঘন্টা টাইম দিলাম, সবাই ফ্রেশ হয়ে টেবিলে আয় তোরা, কারোর কোনো কথা শুনবো না। নীরা উঠে নিজের রুমে গেল। মনটা আজ বড্ড ক্লান্ত, একই শাওয়ার নেওয়ার খুব জরুরি। এদিকে মনের ভেতরটা খচখচ করছে। ও যখন দেখতে পেয়েছে তখন নিহালের কি চোখ পড়েনি কি জানি, হয়তো বা নিহাল জানে। নিহালকে নিয়ে কেন যে ভালো কিছু ভাবতে পারে না নীরা, সবসময় মনের ভেতর সন্দেহ খেলা করে ওকে নিয়ে। শুধু বাবার কারণে নিহালকে সহ্য করতে হচ্ছে, কিন্তু এইভাবে কতদিন সহ্য হবে নিহালকে। নীরার আনমনা ভাব খুব ভালো করেই বুঝলো নিহাল। সারাটাক্ষণ সবার সাথে থেকেও যেন কারোর সাথেই নেই, কিছু একটা ভাবছে সবসময়। সবাইকে কাছে পেয়েও যেন ওর ভেতরে এতটুকু উচ্ছ্বাস নেই। নিহাল ইশারায় বার্তুয়েক জিজ্ঞাসা করলে বদলে নীরা কেবল মাথা নেড়ে ইশারা করছে, কিছু হয়নি বলে। কয়েকবার খোঁজানোর চেষ্টা করেও বিফল হয়েছে। আজ নীরা কোনো উত্তরই দিচ্ছে না ওর কোনো কথার। বাড়ি ফিরে লিফট যখন ওদের ফ্লোরে থামলো, নীরা নামতে যাচ্ছিল, নিহাল পেছন থেকে চেপে ধরলো মিতুলকে, বলল, এই যে চাবি, তোরা যা, আমি আর নীরা একটু ছাদে যাব। আমি যাব না, খুব মাথা ব্যথা ধরেছে আমার। নীরা হাত ছাড়ানোর চেষ্টা করে বলল কথাটা। নিহাল আবারও বলল, জরুরি কথা আছে, নীরা ছাদে চল। মিতুল তুই যা। মিতুল ঘাড় নেড়ে চলে গেল। লিফটের দরজা বন্ধ হতেই নীরা রাগের দৃষ্টিকে নিহালকে দেখলো। সব সময় জোরাজোরি না করলে ভালো লাগে না তোর? তোর ভালো লাগে মানে? দেখ, আমি শান্ত মতো বললাম ছাদে চল, কথা আছে। তুই কি রাজি হলি? তোর সাথে সব ব্যাপারে আমার জোরাজোরি করতে হয়, কেন করতে হয় আমি বুঝি না। এবার দয়া করে নাম। 2 মিনিট নিভৃতে আমার সাথে কথা বললে তোর গায়ের চামড়া খসে পড়বে না? নীরা চুপচাপ ছাদে উঠে এলো। ছাদটা বেশ সুন্দর, টিপটপ একেবারে। বসার কিছু চেয়ারও পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে। কোনায় কোনায় কিছু ফুলের গাছ লাগানো আছে। নীরা মাঝের এক চেয়ারে বসে রইল। কম পাওয়ারের একটা বাতি জ্বলছিল। নিহাল সেটা নিভিয়ে দিয়ে এলো। ভয় পাস না, আজ পূর্ণিমা, চাঁদের আলো আছে, কাজে অন্ধকার হবে না। নিহাল নীরার পাশে এসে বসলো। কিছুক্ষণ দুজনেই চুপচাপ। একসময় নিহাল নীরবতা ভাঙলো। তোর কি হয়েছে নীরা? আজ তোকে খুব অন্যমনস্ক দেখছি। ওরা সবাই এলো, তুই খুশি হসনি? কিছু হয়নি, এমনিতে পরীক্ষা দিয়ে একটু ক্লান্ত। প্লিজ মিথ্যা কথা বলিস না তো। আমার কাছ থেকে কেন যে লুকানোর চেষ্টা করিস বুঝে পাই না। তোকে বলছি না মানে? তোকে বলতে চাই না তো শুনতে চাইছিস কেন? বারে, আমি তোর বর না, কোনো কারণে তোর মন খারাপ সেই বিষয়ে আমি জানতে চাইবো না। না চাইবি না? আমি তো বলেছি যে তোকে বর হিসেবে মানি না। ওয়েট, আমি না হয় তোকে বর মানি না, কিন্তু তুই কি আমাকে বউ মানিস? নীরার কথায় নিহাল অবাক হয়ে আকাশ থেকে পড়ে। মানে কি বলছিস এসব? তোকে বউ মানি না কে বললো? আচ্ছা মানিস, তবে তোর স্যালারি হয়েছে, তুই সবাইকে খাওয়াবি, এসব কথা ওদের থেকে আমার শুনতে হয় কেন? তুই নিজে থেকে তো কখনো আমায় বলিসনি। এই জন্যই তোর মন খারাপ, কিন্তু আমি তো তোর ভয়ে তোকে কিছু বলি না। কিছু বলতে গেলেই তুই বিরক্ত হোস। আমি তোর বিরক্তির কারণ হতে চাই না। নীরা এবার যেন একটু লজ্জা পেল। ধুর, কি বলতে কি বলে ফেলো। তো নিহালকে স্বামী বলে মানি না, তাহলে ওর কোনো ব্যাপারে কিছু বলা না বলে কি যায় আসে ওর? ছি, নিহালটা না জানি কি ভাবছি ওকে নিয়ে। নীরা নিজেকে লুকানোর চেষ্টা করে। কিন্তু না চাইতেই তো সারা জীবনের বিরক্তির কারণ হয়ে গেছিস, এখন এত ভেবে কি লাভ? এভাবে বলছিস কেন নীরা? সেই ছোট থেকে একসাথে হেসে খেলে বড় হলাম, তখন তো ঠিকই আমার সাথে খেলতিস। তারপর কি এমন হলো যে আমায় তুই সহ্য করতে পারিস না? আমি যে ছোট থেকে তোকেই বউ ভেবে এসেছি, অন্য কোনো মেয়ের দিকে তাকাইনি পর্যন্ত। দুঃখী গলায় নিহাল বলে। ওর কণ্ঠের কম্পন টের পায় নীরা। নিহালকে দেখলো। হালকা চাঁদের আলোয় নিহালকে খুব আকর্ষণীয় লাগছিল। উজ্জ্বল ভাষা ভাষা চোখে নিহালের হালকা খাড়া চুলগুলো হাওয়ায় তুলছিল। 2 মিনিটের জন্য নীরা ভুলে গেল নিহালকেও ও একটু পছন্দ করে না। বিহারের মতো তাকিয়ে থাকলো সে নিহালের দিকে। বিদেশ থেকে আসার পর এই প্রথম নীরা ভালোভাবে নিহালকে দেখলো। তার মনে হলো নিহাল এই 2 বছরে আরো স্মার্ট আর ড্রেসিং হয়েছে। নিহাল কথা বলতে বলতে বাড়তে নীরার দিকে তাকালো। নীরাকে এভাবে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে একটু অবাক হলো। শুনছিস আমি কি বললাম? শুনবো না কেন? শোন নিহাল, তোর যদি কারোর দিকে তাকাতে ইচ্ছে হয় তাকাবি, দরকার হলে প্রেম করবি, কিন্তু আমার আশা ছেড়ে দে। আর আমার সাথে এত ভালো ভাব ধরারও কোনো দরকার নেই। আমি জানি তুই কি, তোর মনটা কেমন। কাজে যত চেষ্টাই করিস না কেন, আমার চোখে তুই কোনোদিন মহাপুরুষ হতে পারবি না, ওকে? বলে নীরা উঠে দাঁড়ালো। নিহালের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল, আমার মাথা ধরেছে, আমি বাসায় গেলাম। নিহাল নীরার হাত ধরে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলল, কিন্তু আমার মন কেমন এটা তো বলে যা। কি করেছি আমি? এত কেন রাগ আমার উপর তোর?
আমি কেন বলবো? তুই নিজেই ভাব, পেয়ে যাবি। নীরা ঝট করে নিজের হাত ছাড়িয়ে নিয়ে দৌড়ে নিচে নামতে থাকে। চোখ দুটো জলে টইটম্বুর। পিছনে নির্বাক দাঁড়িয়ে আছে নিহাল। ওর কোনো দোষ নীরা এমন করেছে এটাই তো বুঝতে পারছে না। ফোনটা এলো গভীর রাতে। একা একাই ঘুমাতে চায় নীরা, কিন্তু এত বড় বাড়িতে শুধু দুজন থাকলে কেমন গা ছমছম অনুভূতি হয়। আর তাছাড়া বাড়িতে তো জীবনেও একা শোয়ার অভ্যাস ছিল না। হোস্টেলেও একই রুমে 3 জন থাকতো। নীরা চাইলেও এই অভ্যাস রপ্ত করতে পারছে না। বাধ্য হয়ে নিহালের সাথে বেড শেয়ার করতে হয়। যদিও বিছানাটা যথেষ্ট বড়, তবু নীরা জড়সড় হয়ে এক কোণে পড়ে থাকে। ও কি অসহ্য ব্যাপার। নীরা বিরক্ত হয়ে পাশ ফেরে। নিহাল হা করে গভীর ঘুমে তলিয়ে আছে, আর পাশেই ওর ফোনটা বেজে যাচ্ছে অনবরত। নীরা একটু উকি দিয়ে দেখার চেষ্টা করলো কে ফোন করেছে। বাবা লেখা দেখে বুঝে গেল বড় চাচা ফোন করেছে। কিন্তু এত রাতে চাচা আবার কেন ফোন করলো? বাড়িতে কারো কিছু হলো না তো? নীরা নিহালকে ডাকলো দুবার। ডাকিস না তো, সারাদিন অনেক খাটুনি করেছি, এখন শান্তি মতো ঘুমাতে দে। চাচু ফোন করেছে, ধর, জরুরি কিছু হয়তো। তুই কথা বল। তোর ফোন আমি ধরবো? হ্যাঁ ধরবি, তুই আমার বউ না, ফোন ধরতে কি সমস্যা? আর জ্বালালে এই ঘরে একা রেখে চলে যাব বলে দিলাম। নীরা মুখ ভেঙচি দিল, মনে মনে 2-4টা গালিও দিল। শুধু হুমকি ধামকি দেওয়া ছাড়া আর পারেটা কি? উল্টো পাল্টা ভাবতে ভাবতে ফোনটা কেটে গেল। যাক বাবা, বাঁচা গেল ভাবতেই ফোনটা আবারও বাজতে শুরু করলো। এবার আর দেরি না করে ফোন রিসিভ করলো নীরা। হ্যালো চাচু, কি খবর? তোমরা ভালো আছো তো সবাই? নীরু, নিহাল কোথায়? তুই কেন ফোন ধরেছিস? ও ঘুমাচ্ছে চাচু, তুমি আমাকে বলো। এখনই নিহালের কানে ফোনটা ধরো নীরু, দেরি করিস না। চাচার ধমকে কেঁপে উঠল নীরা। তাড়াহুড়ো করে ফোনটা নিহালের কানে ঠাকালো। ঠিক 30 সেকেন্ড মাথায় নিহাল লাফিয়ে বিছানায় বসলো। তুমি কিছু ভেবো না বাবা, আমরা এখনই রওনা দিচ্ছি। নিহালের এভাবে ওঠা দেখে নীরা ভয় পাওয়া গলায় বলল, কি হয়েছে? কোথায় যাবি এখন? আমি কিন্তু একা থাকতে পারবো না বলে দিলাম। নীরা চুপ কর, 15 মিনিটের মধ্যে তৈরি হয়ে নে, আমরা বের হব। কোনো প্রশ্ন করিস না তো। আমি অন্য বাথরুমে গেলাম, তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে। নিহাল 1 সেকেন্ডও দাঁড়ালো না। নীরা কিছু বুঝতে পারছে না, এত রাতে কেন যেতে হবে? বাবার কিছু হয়নি তো? অজানা ভয়ে নীরার বুক কেঁপে উঠল। রাতের আধারে গাড়ি ছুটে চলেছে বগুড়ার দিকে। গাড়ি দেখে অবাক হয়েছিল নীরা। এত রাতে নিহাল কিভাবে গাড়ি ম্যানেজ করলো কে জানে। তবে বুঝলো নিহালটা বেশ কাজের, এই জন্যই বুঝি বাবা ওকে এতটা বিশ্বাস করে। শোন, দাদি জানের কিছু হয়েছে নাকি? নিহাল অফিসে মেইল করছিল, টাইপ করতে করতে হাত থেমে গেল ওর। নীরাকে দেখলো এক ঝলক। এখনই বলাটা কি ঠিক হবে? নিহাল এড়িয়ে গেল। না, দাদি জান ভালো আছে, বাড়ি গেলেই দেখতে পাবি। আব্বু তো এত ভেঙে কিছু বলেনি, শুধু বলল তোরা চলে আয়। ও। নীরা হতাশ হলো, কেন যেন ভীষণ অস্থির লাগছে। ঢাকা থেকে যাওয়ার পর আব্বুর সাথে ঠিকমতো কথাও বলেনি, কেবল হাই হ্যালো ছাড়া। মা কয়েকদিন ধরেই ফোন করে যেত বলেছিল বারবার। তবে কি মায়ের কিছু হলো? নীরা চুপচাপ সিটে হেলান দিয়ে চোখ বুঝলো। সকাল 7টা নাগাদ পৌঁছালো নীরারা। বৈঠকখানায় দাদিকে বসে থাকতে দেখে একটু চমকে গেল বইকে। এই সময় দাদি যান নিজের রুমে বসে কোরআন পড়েন। মা, ছোট চাচি, নানু ব্যতীত 2 চাচি দাদি পাশে বসেই আছে। ভেতরে ভেতরে ঘামছে নীরা, তবুও আলতো পায়ে এগিয়ে গেল। দাদিজানের পাশে বসতেই নজর পড়লো তাকে। ভীত মুখ চোখ নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মীরা, নীরার বড় বোন। ও এখানে কেন? ওর না ঢাকায় ছিল? আর বাবা মাই বা কোথায়? দাদি যান। বুবু, তুমি আসছো? ও নিহাল, বুবুরে নিয়ে জলদি হাসপাতালে যা দেখি, দেরি করিস না। হসপিটালে কেন দাদি? কে আছে হসপিটালে? তোর বাপ খালি তোকে আর নিহালকে খুঁজে। আব্বার কি হয়েছে? আব্বা কেন হাসপাতালে? নীরা বিস্মিত হয়ে জানতে চায়, কান্না করতে শুরু করে। দাদি রেগে বলল, কেন আবার? এই যে কাল নাগিনী বাড়ি আসছে, আইসে আমার ব্যাটাকে খাইলো। গতবার আমার ব্যাটাকে আধমরা করেছিল, এইবার পুরো মারার প্ল্যান করছে। নীরা চমকে একবার নীরাকে দেখলো। ওর 2 চোখ জলে টইটুম্বুর। নীরা চোখে চোখ পড়তেই মীরা চোখ সরিয়ে নিল। নীরা দেখতে লাগলো বড় বোনকে। চোখের কোটায় কালি শুকিয়ে, গালের হাড় উঁচু হয়ে আছে। নীরার ভীষণ মায়া হলো মীরাকে দেখে। দাদি জান বাদ দাও না, নীরা চলো তো হাসপাতাল থেকে ঘুরে আসি। নাকি তুই ফ্রেশ হয়ে যাবি? আমি ততক্ষণে না হয় ঘুরে আসি। না, আমি এখনই যাব। চলো তাহলে। নিহালের কথা শুনে ব্রু কুচকে গেল নীরার। আরও একবার বোনকে দেখে নিয়ে নীরা বেরিয়ে এলো নিহালের সাথে। ওদেরকে দেখেই নিহালের বাবা আমজাদ আহমেদ দৌড়ে এলেন। নীরা দেখলো একটু দূরে রাতুল মাথায় হাত দিয়ে বসে আছে। নীরা, দৌড়ে যা তো মা, বাবার অবস্থা বেশি ভালো না, খুব করে দেখতে ইচ্ছা করছে। নিহাল, তুমিও যাও। চাচার কথা শুনে নীরার মুখ ফ্যাকাশ হয়ে গেল। কি বলছে চাচা? বাবার হঠাৎ করে এমন অবস্থা হলো কি করে? নীরা পাথরের মতো দাঁড়িয়ে আছে, মাথাটা কেমন যেন শূন্য লাগছে। টলতে টলতে দেওয়াল ধরল নীরা। ওর অবস্থা বুঝে নিহাল এসে পেছন থেকে জাপটে ধরল নীরাকে। নীরা কেবল ঘোলাটে চোখে নিহালের পানেই চাইল। প্রাণপণে কান্না আটকানোর চেষ্টায় ঠোঁটজোড়া কামড়ে ধরল। অস্ফুট স্বরে বলল, বাবা
কাঁদিস না প্লিজ, তোকে কাঁদতে দেখলে বড় মা ভেঙে পড়বে। নীরা নিজেকে সামলে নেওয়ার ব্যর্থ চেষ্টা করে। বাবার মুখে অক্সিজেন মাস্ক লাগানো, মনিটরে হার্টবিট দেখা যাচ্ছে। মা বাবা দিকে তাকিয়ে আছে নিষ্পলক চোখে। নীরা যেতেই মা ফিসফিস করলো, বাবাকে ডাক নীরা, দেখ কেমন ঘুমিয়ে আছে। এই নিহাল, তুই ডাক, তোকে বেশি ভালোবাসে, দেখবি তোর ডাকে সাড়া দেবে। নীরা বাবার কানের কাছে মুখ নিয়ে দুবার বাবা বাবা করে ডাকে। হাসনাত সাহেব সত্যি সত্যি চোখ মেলে। মুখের সামনে নীরাকে ঝুঁকে থাকতে দেখে একটু হাসি ফোটে তার। আলতো করে হাত তুলে নীরাকে কাছে ডাকেন, বিড়বি করে কিছু একটা বলেন। নীরা বোঝে না। নীরা অসহায় হয়ে নিহালের দিকে তাকালো। নিহাল ঝুঁকে বলল, বড় আব্বু কি বলছেন? হাসনাত সাহেব দুর্বল হাতে নিহালের হাতটা ধরেন, ইশারায় নীরাকে ডাকে। দুটো হাত এক করার চেষ্টা করেন। নিহাল বুঝতে পেরেই শক্ত করে নীরার হাতটা ধরে। বড় আব্বু আপনি কিছু ভাববেন না, আমি সব সামনে নেব, আপনি শুধু সুস্থ হয়ে যান। হাসনাত সাহেব একটু হাসার চেষ্টা করেন, আশ্বস্ত হয়ে চোখ বন্ধ করেন। বাবাকে এমন দেখে নীরার ভীষণ কান্না পায়। সে দৌড়ে বেরিয়ে আসে বাইরে। যতই রাগ করুক, বাবাকে ছাড়া যে জীবনটা কল্পনাও করেনি নীরা। ছোট থেকেই বাবা তাকে আগলে রেখেছেন। কখনো কোনো সমস্যা হওয়ার আগেই সেটা সলভ করে দিত বাবা। মায়ের চাইতে বাবাই তার কাছের মানুষ। শুধু নিজের বিয়েটা নিয়ে বাবার সাথে কেমন একটা দূরত্ব চলে এসছে। নীরা দু হাতে মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে উঠল। মাথায় নরম হাতের স্পর্শ পেয়ে চোখ খোলে নীরা। আমজাদ সাহেব দাঁড়িয়ে। নীরা চাচার বুকে ঝাঁপিয়ে পড়ল। দুদিন পর ভোরের দিকে হাসনাত সাহেব নিঃশব্দে মারা গেলেন। ডাইনি, আমাকে বিধবা বানিয়ে তোর শান্তি হয়নি? কি চাস তুই? বাপটা মূল্য আর 4 দিনও হয়নি, এর মধ্যে তুই নিজের স্বার্থ উদ্ধারে ব্যস্ত হয়ে গেছিস। মায়ের গলার আওয়াজ পেয়ে বিছানা ছাড়লো নীরা। ড্রয়িং রুমে সোফায় বসে চিৎকার করছে ওদের মা। সামনেই মীরা আর রাতুল বসে আছে। ওর মায়ের পাশে দেখলো নিহালকে। বড় মা চুপ করো না, এইভাবে চিৎকার করলে তোমার শরীর খারাপ হবে। এই মেয়ে আমাদের মেরে ফেলার জন্যই এসেছে। দেখ না কেমন বেহায়ার মতো টাকা চাইছে। কি অন্যায় বলেছি মা? এই বাড়িঘর সম্পদ এসবে আমার ভাগ আছে না? নিজের অংশ চাও কি দোষের? নীরা তুই বল, তোকে বাবা ঢাকায় ফ্ল্যাট কিনে দিয়েছে না? তবে আমি চাইলে দোষ হবে কেন? আমাকে কি তারা জন্ম দেয়নি? মীরার কথা শুনে নীরা বাকরুদ্ধ হয়ে গেল। এসব কি বলছে মীরা? তাহলে কি এই কারণেই বাড়িতে ফেরত এসেছে মীরা? মীরা আপা, তুমি কিভাবে জানলে বড় আব্বু ঢাকায় বাড়ি কিনে দিয়েছে নীরাকে? অবাক হয়ে প্রশ্ন করে নিহাল। মীরার সাথে তো কারোরই যোগাযোগ নেই, তবে এই খবর মীরার কানে গেল কি করে? কে আবার বলবে? নীরার সাথে দেখা হয়েছিল ঢাকায়, তখন ওই তো বললো। নিহাল আর নীরার মা দুজনেই বিস্মিত হয়ে নীরার দিকে তাকালো। নীরা তখন ভয়ে কাঁপছে। মীরার সাথে দেখা হওয়ার কথাও এতদিন কাউকে বলেনি। মা উঠে নীরার সামনে দাঁড়ালো। তোদের দু বোনকে জন্ম দিয়ে কি পাপ করেছিলাম বলতো? একজন তোর বাপকে আত্মহত্যা করে রেখে গিয়েছিল, আর এবার তুই তোর বাপকে পুরো মেরে ফেললি। তোকে কি মানা করা হয়নি যে মীরার সাথে কোনো কথা বা যোগাযোগ রাখবি না? বোন তোর কাছে এত প্রিয় হয়ে গিয়েছিল যে বাবার নিষেধ শুনিসনি? নিজের ঘরের কথা বোনকে বলেছিস? তোরা দুজন মিলে আমাকে বিধবার জীবন উপহার দিলি। তোদের জন্ম দেওয়ার বেশ ভালো ঋণ শোধ করলি। মা বিশ্বাস করো, আমি কিছুই জানি না, কিছুই করিনি আমি। মা হাতের ইশারায় থামিয়ে দিল নীরাকে। আজ থেকে জানবো আমার আর কোনো মেয়ে নেই। তুই চলে যা আমার চোখের সামনে থেকে। বলে মা নিজেই নিজের ঘরে গিয়ে খিল দিলেন। নীরা অসহায় চোখে একবার মীরাকে আর একবার নিহালকে দেখলো। রাতুল উঠে গেল নিজের রুমে। নিহাল দীর্ঘশ্বাস ফেলে মীরাকে বলল, মীরা আপা, খুব খারাপ একটা কাজ করেছো তুমি। বড় আব্বু ঢাকায় ফ্ল্যাট কিনেছে ঠিকই, কিন্তু সেটা কারো নামে নয়, সবার উদ্দেশ্যে ফ্ল্যাট কিনেছে যাতে পরিবারের সবাই সেখানে গিয়ে থাকতে পারে। যদিও এত সব কৈফিয়ত তোমাকে দেওয়াটা আমার জন্য ঠিক না, তবুও বললাম। আর তুমি তো জানোই এই বাড়ির সম্পদ মেয়েদের দেওয়ার নিয়ম নেই, আর তোমার জন্য তো এই বাড়ি হারাম। তবু তুমি কোন সাহসে এই বাড়িতে এলে সেটাই বুঝতে পারছি না। প্লিজ আর কোনো ঝামেলা না করে ফিরে যাও। আমি চাই না এই বাড়িতে তুমি আর কোনো ঝামেলা করো। ব্যাপারটা বাবা চাচা অবধি গেলে তোমার জন্য ভালো হবে না। ভয় দেখাবি না নিহাল, আমি কিছুতেই নিজের হক না নিয়ে ফিরবো না। হক? কিসের হক? তুমি কে এই বাড়ির? যেদিন বাড়ি ছেড়েছিলে সেদিন মনে ছিল না এসব কথা? ভালোই ভালোই বলছি চলে যাও, তা না হলে কিন্তু। নিহাল কথা শেষ করার আগেই নীরা মুখ খোলে। বলছিলাম কি, কিছু না হয় দিয়ে যদি। চুপ করো বেয়াদব মেয়ে, একটা কথাও বলবি না তুই। তোর কারণে, শুধু তোর বোকামির কারণে বড় আব্বু আজ আমাদের মাঝে নেই, সেটা কি বুঝতে পারছিস তুই? আর একটা কথাও না, বেশি সম্মান দিয়ে তোকে মাথায় তুলেছি দেখছি। নিহালের হুঙ্কার শুনে কেঁপে উঠল নীরা। জীবনে প্রথমবারের মতো বকা শুনে কেঁদে দিল সে। দৌড়ে নিজের রুমে গিয়ে বিছানায় ঝাঁপিয়ে পড়ল। সামনে হেঁচকি তুলে কেঁদে যাচ্ছে। কার
কি দোষ? সে তো কেবল অনেকদিন পর বোনকে দেখে আবেগে তাড়িত হয়ে গল্প করছে। বোনটা যে তার সেই সব গল্প শুনে এইরকম করবে তা কি সে জানতো? সারাদিন খাওয়া দাওয়া হয়নি নীরার, কেউ তাকে খেতেও ডাকেনি। খিদেই পেট চো চো করছে। নীরারও অভিমান করে রুম থেকে বের হয়নি। যথেষ্ট হয়েছে রাগ দেখানো, এবার উঠে খেয়ে নে। নীরা ঘাড় ঘুরিয়ে দেখলো নিহাল খাবার এনেছে। নিহালকে দেখেই নীরার অভিমান যেন ফুলে ফেপে উঠলো। খাবো না। সত্যি খাবি না? আমি কিন্তু সব খাবার নিয়ে যাব। যা না, একদম ভয় দেখাবি না। বেশ, তোরা বন্ধুটা আসলে খুব স্বার্থপর। আমরা স্বার্থপর আর তুই খুব ভালো। আমরা মেয়ে বলে আমাদের দোষ সহজেই চোখে পড়ে, তুই ছেলে বলে সব দোষ মাফ। আমি আবার কি করলাম? তোর কারণে মীরা আপু পালিয়ে গিয়েছিল, তা কি আর সবাই জানে? বাবার কাছে তো তুই ঠিকই ভালো মানুষ সেজেছিলি, উল্টো সব দোষ হলো মীরা আপার। নীরা, কি সব বলছিস? মাথা ঠিক আছে তোর? ঠিকই বলেছি। তুই বাবার কাছে মীরা আপার নামে মিথ্যা নালিশ দিসনি? বল। ব্যাস, যথেষ্ট হয়েছে। না জেনে এসব বলতে একটু গলা কাঁপছে না তোর? তোর বোন সম্পর্কে কতটুকু জানতিস তুই যে আমায় মিথ্যা অপবাদ দিচ্ছিস? আর আমি যদি মিথ্যাই বলতাম তবে বড় আব্বু আমায় কবেই ত্যায্য করতেন, এটুকুই বুঝিসনি? ছি, এত বড় মিথ্যে আমার নামে বললি তুই? নিহালের কথায় একটু দমে যায় নীরা। মিনমিন করে বলে, তুই না বললে তো বাবা জানতোই না। মীরা আপাকে না মারলে কি সে বাড়ি থেকে পালাতো? এই জন্যই বলে অল্প বিদ্যা ভয়ঙ্করী। তোর মীরা আপা এলাকার বখাটে রুহুলের সাথে প্রেম করত, পালিয়ে বিয়ে করে রুহুলকে নিয়ে এই বাড়িতে আসার প্ল্যান করছিল। আর সব জেনে আমি চুপচাপ থাকতাম, এটাই বলতে চাইছিস তুই? আমি চেয়েছিলাম মীরা আপাকে ওই বখাটের হাত থেকে বাঁচাতে, তাই বড় আব্বুকে কথাগুলো জানিয়েছিলাম। এটা কি আমার অন্যায় হয়েছে? যদিও মীরা আপা কোনো বাধাই মানেনি, বংশের মুখে চুনকালি মেখে ওই রুহুলকে বিয়ে করেছে। আর তুই কি করেছিস? সেই বোনকে বিশ্বাস করে মনের ঝাঁপি খুলে দিয়েছিস। মীরা আপার সাথে যে তোর দেখা হয়েছে তা তো আমাকে একবারও বলিসনি। বললে হয়তো তোকে সব বলতে পারতাম। বড় আব্বু হয়তো আমাদের মাঝে থাকতেন। কি করেছিস তুই? নিহাল একদমে কথা বলে যায়। এরা ভীষণ খারাপ লাগছে। ও তো ভেবেছিল নিহালই শয়তানি করেছে, যে কারণে মীরা পালিয়ে গিয়েছিল। মীরা আপা বড় আব্বুকে কতটা হার্ট করে কথা বলেছে কে জানে। তুই তো জানিস বড় আব্বু কোনো অন্যায় কথা মেনে নিতে পারে না। এমনিতেই মীরা আপার কারণে হীনমন্যতায় ভুক্ত বড় আব্বু। বড় ভাই হওয়া সত্ত্বেও পরিবার সমাজের কাছে মাথা নিচু করে থাকতে হতো। তার উপর সেই মেয়ে যখন তার সামনে দাঁড়িয়ে আঙুল উঁচিয়ে তাকে অন্যায়কারী বলেছে, সেটা তার মনে কতটা আঘাত হেনেছে ভাবতে পারিস? কিভাবে ভাববি? তুই তো পারিস শুধু রাগ দেখাতে। বড় আব্বু তোকে জোর করে আমার সাথে বিয়ে দিল, সেই জন্য তো রাগ ছিল তার উপর। অথচ একটাবার ভেবে দেখলি না সে কেন এই কাজটা করলো? আমি 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 তো আগে বুঝিনি। তুই না মেয়েরা নাকি বাবাকে খুব বোঝে, অথচ তুই আজ বুঝলাম। বিয়ের এতগুলো দিন বাদেও তুই কেন আমার সাথে এমন ব্যবহার করিস। আমি পাগল, তোকে সবসময় আগলে রাখতে চেয়েছি, অথচ তোর তো আমার আগলে রাখার কোনো প্রয়োজনই নেই। যে এই মেয়ে নিজের বাবার ভালোবাসা বোঝেনি সে আমায় কি বুঝবে? আমি সত্যি এত কিছু জানতাম না। তুই তো অন্তত বিশ্বাস করাম হয়। বিশ্বাস তোকে? কত কথা লুকিয়েছিস আমার কাছে। সেদিন কত করে জিজ্ঞেস করলাম তোর কি হয়েছে, বলেছিস কিছু? আজ থেকে নিজের মতো থাকবি। বড় আব্বু তো নেই, আমিও তোকে স্বাধীনতা দিলাম, যা খুশি কর, কেউ কিছু বলবে না। আর নীরা দিশেহারা হয়ে বসে পড়ল। এ কি করেছে সে? নিজের অজান্তেই এত বড় ক্ষতি করে ফেললো নিজের বাবারই। মাও ভুল বুঝে দূরে সরে গেল, আর নিহালকে যে নিজের ভুলেই হারিয়ে ফেলেছে। এখন কি করলো নীরা? নীরার নতুন সেমিস্টার ক্লাস শুরু হয়েছে। এটাই লাস্ট সেমিস্টার, তাই নীরা ক্লাস ফাঁকি দিতে চায় না। এবার ঢাকায় আসার পর নীরার জীবনের রুটিন বেশ খানিকটা চেঞ্জ হয়েছে। আগে কর্তব্যের খাতিরে নিহালের কাজগুলো করতো, কিন্তু আজকাল যত্নের সাথে করে। শুধু কি যত্ন, সাথে একটু ভালোবাসা কি নেই? নীরা বেশ ভাবে বিষয়টা নিয়ে। ভাবনার কারণ হলো নিহালের নীরবতা। নীরা যত যাই করুক, নিহাল কোনো কিছুতেই আগের মতো উচ্ছ্বসিত প্রশংসা বা সাড়া দেয় না। সকালে উঠে নিজের মতো খাওয়া দাওয়া করে অফিসে চলে যায়। সন্ধ্যায় কখনো কখনো বাড়ি ফিরলে চুপচাপ টেবিলে রাখা খাবার খেয়ে নেয়, কখনো কখনো খায় না, বলে খেয়ে এসেছে। নীরাও আর কথা বাড়ায় না। অবিশ্বাস্য হলেও সত্যি যে এই গুরুগম্ভীর নিহালকে নীরার কেমন জানি ভয় লাগে। কিন্তু সেই সাথে এত বড় বাড়িতে শুধু দুজন থাকে, তার উপরে কথাবার্তা নেই। সবকিছু মিলে নীরার দম বন্ধ লাগে। গত 1 মাসে নীরা হাঁপিয়ে গেছে, আর ইউনিভার্সিটি থেকে একটু তাড়াতাড়ি ফিরেছে। একটা ক্লাস হয়নি, তাই খুব ক্লান্ত লাগছিল, তাই কিছু না খেয়ে ঘুমিয়ে গেল। তার সেই ঘুম ভাঙলো সন্ধ্যা 7টা নাগাদ। চোখ ডলতে ডলতে উঠে এসে দেখলো ডাইনিংয়ে বসে কফি খাচ্ছে নিহাল। ওকে দেখে একবার তাকালো। তুমি কখন এলে? আচমকাই নীরার মুখে তুমি শুনে চমকে উঠল নিহাল। নিজের অবাক ভাব লুকিয়ে কুঞ্চিত ভ্রু নিয়ে নীরাকে দেখলো আপাদমস্তক। নিহালের সেই দৃষ্টি দেখে নীরা মিয়ে গেল। সে কি কিছু ভুল বলেছে? স্বামীকে তো মানুষ তুমি করেই বলেন নাকি? বান্ধবী মল্লিকা তো সে কথাই বলল। তোর কি শরীর খারাপ? নিহালের গমগমে কণ্ঠ শুনে বুক কেঁপে উঠল নীরার। না তো, কেন? হঠাৎ করে তুমি করে বলছিস যে জ্বর টর হয়েছে নাকি? না, শরীর ঠিকই আছে। কি রান্না করবো রাতে?
নীরা এবার ইচ্ছে করেই সম্বোধন এড়িয়ে গেল। যা খুশি, আমার কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট নেই। আচ্ছা তাহলে খিচুড়ি করি। নীরা উচ্ছ্বাসিত হয়ে বকবক করে আর নিহাল গোমরা মুখ করে রুমে চলে গেল। নীরার কথার জবাবে কেবল ছোট্ট করে বলল, তোর যেমন ইচ্ছে। এইটুকু রান্না করতেই নীরা 9:30 বেজে গেল। তারপর চট করে ফ্রেশ হয়ে এসে টেবিলে বসে খাবার বেড়ে নিহালকে ডাকলো। খিচুড়ির পাতে 2 চামচ ঘি ছড়িয়ে দিল। মনে মনে খুব করে আশা করে যাচ্ছে নিহাল খেয়ে ওর রান্নার প্রশংসা করবে। নীরা খাচ্ছে আর কিছুক্ষণ পর পর আটচোকে নিহালকে দেখছে। নিহাল নিঃশব্দে খেয়ে যাচ্ছে। নীরা না পারতে জানতে চায় নিহালের গরুর মাংস পছন্দ বলে আজ সারপ্রাইজ হিসেবে গরুর মাংস রান্না করেছে জীবনে প্রথমবার। তাও নিহাল চুপ। খিচুড়ি খেতে ভালো লাগছে? হুম আর গরুর মাংস কেমন হয়েছে? হুম। নীরা এবার রেগে গেল। কি করছিস কখন থেকে? এত কষ্ট করে রান্না করলাম, একটু প্রশংসা করতে পারছিস না? কি হয়েছে তোর? সারাদিন একা একা থাকি, বাসায় এলে আমার সাথে একটু গল্প করা যায় না? বাহ, তুমি থেকে তুই স্বরূপে ফিরলি তবে। আর তোর সাথে কি কথা বলবো? তোর তো আমার কথা পছন্দ না, তাই তোকে বিরক্ত করি না। নিজের ব্যবহারে মনে মনে লজ্জিত হলো নীরা। এতদিন নিহাল ওর পিছে পিছে ঘুরেছে, তখন ও নিহালকে পাত্তাও দেয়নি। আর এখন অল্প কয়েকদিনের ভেতরে নীরা হাঁপিয়ে গেল। তাহলে নিহালের না জানি কত কষ্ট হয়েছে। তখনকার কথা আলাদা, এখন তো একটু কথা বলতে পারো। উফ, তোর এই তুমি করে বলাটা যেন কেমন লাগছে। দয়া করে তুই তুই বল, এসব আমি নিতে পারছি না। দেখা যাবে হার্ট ফেল করে পগার পার হয়ে গেছি। বালাই ষাট, এত আজে বাজে বকিস কেন? আচ্ছা যা, তুমি করে বলা বন্ধ। তবুও আমার সাথে একটু কথা বলিস। গেলাম, ঘুম আসছে আমার, সকালে আবার অফিস আছে। নিহাল যেন শুনতে পায়নি এমন ভাবে কথা বলল। নীরার জবাবে অপেক্ষা না করেই চলে গেল। এবার বড্ড অভিমান হলো নীরার। নিজেকে কেমন যেন বেকার মনে হলো। এদিকে মাও ঠিকঠাক মতো কথা বলে না ওর সাথে। এদিকে নিহালেরও একই অবস্থা। কোথায় যাবে সে? বাবা এইভাবে চলে গিয়ে একদম ঠিক করেনি। বাবা বেঁচে থাকলে নিশ্চয়ই বুঝতো ওকে, এভাবে অবহেলায় দূরে সরিয়ে দিত না। না হয় একটা ভুল করেই ফেলেছে ও, তাতে বলে এইভাবে সাজা দেবে সবাই মিলে ওকে। আর মীরা, সে কিভাবে পারলো এত কিছু করতে? তার কি একটুকু বুক কাঁপলো না? দেখা হলে ঠিক ঠিক এবার জবাব চাইবে নীরা। আজ আর বাসায় যেতে ইচ্ছা করছে না নীরা। ক্লাস শেষে মল্লিকাকে সাথে নিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকে হালকা খেয়ে নিল। শপিং এ যাবি? তুই আর শপিং? তোর কি শরীর খারাপ নাকি নীরা? মল্লিকা অবাক হয়, যে মেয়েকে ঠেলে ঠেলেও শপিং এ নেওয়া যায় না, সে আজ নিজ থেকে শপিং এ যেতে চায়। না রে, শরীর ঠিকই আছে। আসলে বাসায় যেতে ইচ্ছে করছে না, এত তাড়াতাড়ি গিয়ে বা কি করবো? ওহো, তাহলে এই ব্যাপার। ভাইয়ের সাথে সব ঠিকঠাক হলো তোর? কোথায় আর হলো? আগে আমার সাথে সারাক্ষণ লেগে থাকতো, আর এখন আমার দিকে ফিরে তাকানোর সময় হয় না। আমার কি মনে হয় জানিস, ভাইয়া ইচ্ছে করে এমন করেছে। তুই হয়তো একটু বেশিই কষ্ট দিয়ে ফেলেছিস ভাইয়াকে। তা তো দিয়েছি। মনে মনে বলল নীরা। মল্লিকা কিছু বলতে যাবে তার আগেই ওর ফোন বাজলো। কথা বলেই তড়িঘড়ি করে উঠলো। নীরা, খুব জরুরি কাজ পড়ে গেছে রে বাসায়, আমি গেলাম রে। কি হয়েছে? মা মনে হয় অসুস্থ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যা তাড়াতাড়ি। মল্লিকা যাওয়ার পর অনেকক্ষণ একা একাই বসে রইল নীরা। কফি খেলো চুপচাপ। তারপর বিল পে করে অলসে ভঙ্গিতে হেঁটে শপিং মলে ঢুকলো। আনমনে এটা ওটা দেখে সময় নষ্ট করছে। হঠাৎই পিছন থেকে ডাক এলো। নীরা। নীরা আশেপাশে তাকিয়ে খুঁজলো কে ডাকছে। কাউকে খুঁজে না পেয়ে এক্সেলেটরের উঠতেই আবারও ডাকলো। এই যে এখানে আমি। এবার পাশ ফিরতেই মীরাকে দেখতে পেল, সাথে ছোট্ট একটা পিচ্ছি ছেলে, মুখে একেবারে মীরার আদল। পিচ্ছিটাকে দেখলেই আদর করতে মন চায় নীরার। মীরা নীরার হাত ধরে টেনে নিয়ে এলো এক কোণে। কি রে, একা একা ঘুরছিস যে? এমনিতেই। তুমি এখানে কি করছো? দায়সারা ভাবে জিজ্ঞাসা করে নীরা। ওর মোটেও মীরার সাথে কথা বলতে ইচ্ছা করছে না। কি রে, রাগ করেছিস আমার উপর? না, রাগ করবো কেন? এখন ভালো আছো তো? তোমার তো আবার নিজেকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবতে ভালো লাগে না? শোন, আমি ইচ্ছে করে কিছু করি নাই রে। বাড়িতে যেতে বাধ্য হয়েছিলাম। মাঝে মাঝে নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করে জানিস। অল্প বয়সে ভুল করেছিলাম, তার মাসুল দিচ্ছি এখনো। আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আমার জন্য বাবা মারা গেল। বিশ্বাস কর, আমি কখনো এরকমটা চাইনি। তাই কি চেয়েছো তাহলে? সত্যি বলছি রে, আমি বাধ্য ছিলাম। রুহুল বাচ্চাটাকে আটকে রেখে আমাকে বাবার কাছে পাঠিয়েছিল। বলেছিল টাকা না নিয়ে আসলে বাচ্চাটাকে কিছু একটা করে ফেলবে। আমি কি করব বল? বাধ্য হয়ে আমাকে বাড়ি যেতে হয়েছিল। যে বাসা থেকে নিজ ইচ্ছে বেরিয়ে এসেছিলাম, সেখানে আবার ফেরত যাওয়া কতটা লজ্জার। তোকে কিভাবে বোঝাই বলতো? নীরা কিছু বলবে না, আসলে কি বলবে বুঝতেও পারছে না। শোন, আমি রুহুলকে ছেড়ে দিয়েছি। এখন একাই আছে আমার এই পুতুলটাকে নিয়ে। নিহালি সব ব্যবস্থা করে দিয়েছে, একটা চাকরিও ম্যানেজ করে দিয়েছে। ভালোই আছি এখন। শোন নীরা, তুই খুব লাকি যে নিহালের মতো লাইফ পার্টনার পেয়েছিস। ও তোকে অনেক সুখে রাখবে দেখিস। নীরার কানে যেন আর কিছুই ঢুকলো না। তার কানে মীরার বলা কথাগুলোই বেজে যাচ্ছে অনবরত। মাথায় কেবল একটাই নাম ঘুরছে, নিহাল। আচ্ছা, নিহাল কি কখনো তাকে ভালোবেসেছিল? ওদিকে বাসায় ফিরে পুরো বাড়ি খুঁজেও যখন নীরাকে পেল না, তখন নিহালের বড্ড ভয় হলো।
নীরার আবার কিছু হলো না তো? আজ সারাদিন একবারও কথা হয়নি নীরার সাথে। ভেবেছিল অফিস থেকে তাড়াতাড়ি ফিরবে, কিন্তু শেষ মুহূর্তে এসে জরুরি কাজে আটকে গেল আর বাড়ি ফেরার কথা মাথা থেকে পুরো আউট হয়ে গেল। নিহাল বার কয়েক নীরাকে ডাকলো, কিন্তু কোনো সাড়া পেল না। নিহাল এবার ঘামতে লাগলো। কি করবে না করবে মাথা কাজ করছে না একদমই। ফোনটা হাতে নিয়ে ভাবছিল কাকে ফোন দেবে। পুরো মুহূর্তেই মনে হলো, আরে নীরাকেই তো ফোন করা হয়নি। নীরাকেই তো একবার ফোন দিয়ে দেখা যাক। ফোন বাজছে বেডরুমে। নিহাল দৌড়ে গেল, দেখলো বিছানায় ফোনটা অলস হয়ে পড়ে আছে। নিহাল মাথা চুলকে একবার ভাবলো, ফোন আছে তার মানে ফোনের মালিকও বাড়িতেই থাকার কথা, তবে সে আছে কোথায়? কি মনে হতেই নিহাল একবার বারান্দায় উকি দিল। যা ভেবেছিল তাই। নীরা দুই হাঁটুর মাঝে মাথা রেখে গুটিসুটি মেরে বসে আছে। নিহালের ভ্রু কুঁচকে গেল। এভাবে বসে আছে কেন মেয়েটা? বুকের ভেতরটা অজানা আশঙ্কায় কেঁপে উঠল। নীরা, কি হয়েছে তোর? এইভাবে অন্ধকারে বসে আছিস কেন? নিহালের গলা শুনে মীরা চমকে একবার ছট করে নিহালের দিকে তাকালো, তারপর উঠে এসে নিহালের বুকে ঝাঁপিয়ে পড়ল। নিহাল কিছুটা অবাক হয়ে দাঁড়িয়ে আছে। কি বলবে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। প্রিয় মানুষটা এত কাছে, নিহালের খুশি হওয়ার কথা। এই দিনটার জন্যই তো কবে থেকে ওয়েট করেছে সে, অথচ আজ কেন যেন খুশি হতে পারছে না। কিছুক্ষণের মধ্যেই বুঝলো ওর শার্টটা বুকের কাছে ভিজে যাচ্ছে, তার মানে নীরা কাঁদছে। নিহাল নীরাকে দুহাতে আগলে ধরতে গিয়েও বুঝলো মেয়েটা কান্নার কারণে কাঁদছে ক্রমাগত। নিহাল নীরার মাথায় হাত বুলিয়ে দেয়। নীরা, কি হয়েছে? কাঁদছিস কেন? তোরা সবাই ভালো, কেবল আমিই খারাপ। আমার ভুলের কারণেই বাবাকে হারালাম, তোকেও সারা জীবন ভুল বুঝে গেলাম। আমি অনেক খারাপ, অনেক। কে বলেছে তোকে? আমি বলেছি কিছু? আমি জানি, তোর বলতে হবে কেন? মা তো নিজের মুখেই বললো সেদিন, শুনিসনি? ওটা তো বড় মা রাগের মাথায় বলেছে, কিন্তু সবাই জানে তোর মন কতটা ভালো, সবার জন্য তুই কতটা ভাবিস। আমি সত্যিই খারাপ, তোর সাথে এতদিন খারাপ আচরণ করেছে, অথচ তুই কিছুই বলিসনি আমাকে। আলতো করে নীরার মুখটা তুললো নিহাল, চোখের পানি মুছে দিতে দিতে বলল, পাগলি, কেঁদে কেটে আমার শার্ট ভিজিয়ে দিয়েছিস, আর কত কাঁদবি? আর খামোখায় কাঁদছিসই বা কেন? কি হয়েছে? কেউ কিছু বলেছে তোকে? কারোর কিছু বলতে হবে কেন? আমি কি এতটাই অবুঝ যে নিজে নিজে কিছু বুঝবো না? তুই তো নিজেকে সাধু সন্ন্যাসীর কাতারে ফেলে দিচ্ছিস, আর আমি ভিলেন হচ্ছি দিন দিন। চুপি চুপি কোথায় কি করে বেড়াস সেসব আমাকে জানানোর প্রয়োজনও বোধ করিস না। তা আমাকে জানাবি বা কেন? আমি কে তোর বউ? তো মানিস না আমাকে। ঝাঁজের সাথে কথাগুলো বলে নীরা। নীরার কথা শুনে নিহালের চক্ষু কোটর থেকে বের হওয়ার উপক্রম। বলে কি মেয়ে, একটু আগের কান্না করার নারী থেকে এখন একেবারে রাগিনী রূপ। আমি তোকে বউ মানি না নাকি তুই আমাকে বর মানিস না? তুই তো এই সম্পর্ককেই স্বীকার করতে চাস না, তবে আমি কেন আগ বাড়িয়ে তোর সাথে কথা বলতে যাব? বল, মানিস আমাকে? আমি মানি বা না মানি, তুই তো মানিস, তবে আমাকে কিছু জানাস না কেন? কি বলিনি তোকে? এই যে মীরা আপাকে তুই সাহায্য করেছিস, সে বড় বিপদে পড়ে আমাদের ওখানে গিয়েছিল। এসব তো বলার ব্যাপার নয় যে বলবো, তাছাড়া বড় আব্বু নেই, এসব বলে খামোখাই বাড়িতে সকলকে টেনশন দেওয়ার দরকারটা কি? আমি অন্য কাউকে বলার কথা বলছি না, আমাকে বলার কথা বলছি। তোর নিজে জানার ইচ্ছা থাকলে তুই নিজেই জানতে পারতি। সেই কবে মীরা আপা পালিয়ে গিয়েছিল, সেটাতে তুই আমাকে দোষী ভেবে বসে আছিস। আমি কেন তোকে কিছু বলতে যাব? পরে ভাববি আমি তোর কাছে ভালো সাজার জন্য এসব করছি। নিহাল অভিমান ভরা কণ্ঠে বলে কথাটা, এরপর আবারও খানিকটা থমে গেল। অথচ আমি চেয়েছিলাম মীরা আপা যেন ওই ছেঁচড়ার সাথে না পালায়, তাই বড় আব্বুকে এসে বলেছিলাম। বড় আব্বুর রাগ বেশি, সে কিছু না ভেবেই মীরা আপাকে পিটুনি দিল। আর মীরা আপার জেদ আরও গেড়ে বসলো। সে পরদিন ভোরেই সুযোগ বুঝে পালালো। এতে আমার কি দোষ সেটা বল? নীরা ভারী লজ্জা পেল নিহালের কথা শুনে। সে নিহালের বুকের ভিতর আরেকটি লেপটে গেল। বাবার মীরা আপাকে এইভাবে মারতে দেখে তোকেই দোষী মনে হয়েছিল। তুই তো জানিস না, মীরা আপার যাওয়ার পর মা রাতে ঘুমাতো না। মাঝে মাঝে মাকে দেখতাম লুকিয়ে লুকিয়ে কাঁদতে, আর বাবা কেমন চুপচাপ হয়ে গেছিল। দেখেছিস তো, সেই রাগে মানুষটাকে আর খুঁজে পাইনি কখনো। দেখেছি বলেই তোর সাথে বিয়েতে আমি আপত্তি করিনি, কারণ তার ভয় ছিল তুইও মীরা আপার মতো কোনো ভুল না করে ফেলিস। অথচ তোকে নিয়ে বড় আব্বুর অনেক স্বপ্ন ছিল, বলতো বুঝলি নি? আমার এই মেয়েটা অনেক ভালো, ওই একমাত্র এই পরিবারটাকে একটা বাঁধনে বেঁধে রাখতে পারবে, ও সবাইকে মানিয়ে চলতে পারে। সেই তুই কিনা আমার সাথে বিয়ে নিয়ে কত কিছু করলি। আচ্ছা বলতো, আমি কি এতই খারাপ যে তুই আমার সাথে এমন ব্যবহার করেছিস? জানি না, তুই তো খারাপই। তুই খারাপ না হলে বাবা কেন আমার সাথে তোকে বেশি ভালোবাসে? আমার বড় তুই, কেন ছোট থেকে আমার উপর অধিকার খাটাতি? বড়রা ছোটদের শাসন করে, উল্টো তুই আমাকে শাসন করতি। ও দেখি ছাড়তো, এইভাবে চুপচাপ বসে থেকে খামোখাই আমাকে টেনশন দিয়েছিস। এখন দয়া করে ফ্রেশ হতে দে, আর কিছু খেতে দে। নিহাল নীরাকে ছেড়ে একটু দূরে সরে দাঁড়ায়। হঠাৎ করে নিহালকে এমন ঠান্ডা গলায় কথা বলতে দেখে নীরা অবাক হলো। মনে মনে ভাবলো, ওর আবার কি হলো? ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে আয়, আমি টেবিলে খাবার দিচ্ছি। নীরা উৎসুক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে নিহালের দিকে। খাবার আইটেম খুবই সামান্য, খিচুড়ি, ডিম ভাজি আর বেগুন ভাজা। নিহাল চুপচাপ খেয়ে যাচ্ছে, কিছু বলছে না। নীরারও প্রচন্ড খেতে পেরেছে, অথচ ও চাইছে নিহাল একবার ওকে খেতে বলুক নিজ মুখে। খিচুড়ি কেমন লাগছে খেতে? ভালো। তুই না খেয়ে বসে আছিস কেন? এই তো খাচ্ছি। প্লেটে ভাত নিতে নিতে নীরা ভাবছিল মীরার সাথে দেখা হওয়ার কথা বলবে কিনা।
ভাবতে ভাবতে বলেই ফেলল। আজ মীরা আপার সাথে দেখা হলো, সাথে আপার ছেলেও ছিল। তারপর তোর সাথে যে মীরা আপার যোগাযোগ আছে সেটা বলিসনি তো? যতটুকু যোগাযোগ রাখা প্রয়োজন ততটুকু রেখেছি। আমার ব্যক্তিগত কোনো বেনিফিটের জন্য তো যোগাযোগ রাখিনি, এটা আর আলাদা করে বলার কি আছে? বুঝলাম, তুই নাকি তার অনেক উপকার করেছিস। নিহাল এবার খাওয়া থামিয়ে নীরার দিকে তাকালো। মীরা আপার কথা শুনে কি তোর মনে আমার জন্য প্রেম জেগেছে? দুদিন আগেও তো আমাকে তোর সহ্য হতো না, আর আজ এত কথা বলছিস যে? না, ব্যাপারটা সেরকম নয়। তাহলে কি রকম আমাকে একটু বুঝিয়ে বল। তোর নিজের তো আমার প্রতি বিশ্বাস নেই, অন্যের কথা শুনে এখন এসেছিস। ছোট থেকে একসাথে বড় হয়েছি, তবুও আমার প্রতি তোর কোনো ফিলিংস নেই, তাহলে এখন কিসের জোরে এত কথা বলছিস? আসলে তুই যা ভাবছিস তা নয়, তোকে কখনো স্বামী রূপে ভাবিনি। নিজের পরিবারের ভেতরে বিয়েটা আমার ভালো লাগে না। নিহাল বাঁকা হাসি দিয়ে বলল, তোর আমার বিয়েটা ছোট থেকে ঠিক করা ছিল নীরা, এজন্যই তোকে আমার 2 বছর পরে স্কুলে দেওয়া হয়েছিল, যাতে আমাদের পড়াশোনা এক সমান হয়। যেহেতু আমার সাথে তোর ম্যাচ হয়, তাই পরিবারের বড়রা নিজেদের ভেতর আগে থেকেই কথাবার্তা বলে রেখেছিল। এসব কি তুই জানতিস না? জানতাম, কিন্তু মানতে চাইতাম না। আর মীরা আপার ঘটনার পর তো আরো না, আমাদের জীবনের অশান্তির জন্য তোকেই দায়ী মনে হতো। আর এখন কি মানতে পেরেছিস? নেহাত আমি বড় আব্বুকে খুব ভালোবাসি, তাই তোর সব বাজে ব্যবহার সয়ে গেছি। ও হ্যাঁ, আরও একটা কারণ আছে। ছোট থেকেই তোকে বউ ভেবেছি, তাই মনের অজান্তেই তোকে ভালোবেসে ফেলেছিলাম। তবে তোর দিক থেকে সাড়া না পেয়ে নিজেকে গুটিয়ে নিয়েছি। দাদিজান না থাকলে হয়তো সম্পর্কটাই ঝুলিয়ে রাখতাম না। বুড়িকে এই বয়সে আর দুঃখ দিতে চাই না, আমাদের নিয়ে বুড়ির আশা অনেক। কি বলছিস এসব? আমি তো এমনটা কখনো বলিনি। মুখে না বললেও আচরণে বুঝিয়েছিস তো। পুরোনো কথা কেন তুলছিস? ও তুলবো না? এখন কি একদিনে আমায় ভালোবেসে ফেলেছিস? শোন নীরা, আমি তোর ভালোবাসাটা চাই। তুই মন থেকে যখন আমার জন্য ফিল করবি তখন আমায় বলিস, কিন্তু অন্য কারো কথা শুনে আমাকে ভালো ভেবে আমার প্রতি অ্যাট্রাক্ট হওয়া চাই না, বুঝেছিস? নিহাল অর্ধেক খাওয়া রেখে উঠে পড়ে। তা দেখে নীরা বলল, কি হলো, উঠলি যে? খাবি না? না থ্যাঙ্কস, কষ্ট করে আমার জন্য রান্না করেছিস। নিহাল হাত ধুয়ে নিল। নীরার কান্না পেয়ে গেল আচমকায়। সে তো নিহালকে ভালোবাসতে চায়, বুঝতে চায়, তাই বলে এত কড়া কথা শোনাবে? সে না হয় জেনে ভুল করেই ফেলেছে, এখন কি সারা জীবন ভুলের খিসারত দিতে হবে নাকি? নীরা নিজে থেকে চোখ মুছল। না, নিহাল ঠিকই বলেছে, ভুল যেহেতু ওর, তাই শুধরে নেওয়ার দায়টাই ওর। সে ঠিক আবার নিহালের মন জয় করে নেবে, সেই সাথে মায়ের রাগটাও পানি করে দিবে। বাবা নেই তো কি হয়েছে? মীরা আপার কারণে বাবা যতটুকু দুঃখ পেয়েছিল, অপমানিত হয়েছিল, পরিবার আর সমাজের কাছে তার চাইতে দ্বিগুণ সম্মান আর ভালোবাসা সে বাবাকে ফেরত দিবে। তখন নিশ্চয়ই মা তাকে মাফ করে দিবে। বাবার বিশ্বাস আর ভরসার পরীক্ষায় তার উত্তরে যেতে হবে। সবকিছু ভেবে নিয়ে নীরা মনে মনে ভারী শান্তি অনুভব করে। নিজের ভেতরে একটা প্রেরণা পায়। টেবিল গোছাতে গোছাতে নিজের অজান্তেই গুনগুন করে গান গেয়ে উঠল। ঠোঁট তার মৃদু হাসি। মা, তোমরা? নিহাল বোকার মতো তাকিয়ে আছে মায়ের দিকে। শুধু তোর মা না, সাথে আমরাও এসেছি। ওপাশ থেকে বাবার কণ্ঠ শুনে নিহাল এবার ঘরের ভেতর পা রাখে। তোমরা কখন এলে বাবা? নীরার সাথে কথা হয়েছিল, কই? ও তো কিছু বললো না। আমি মানা করলাম তোকে সারপ্রাইজ দেব বলে। বাড়ি থেকে এসেছিস তো প্রায় 3 মাস হয়ে গেল, অথচ বাড়িতে যাচ্ছিস না। ওদিকে তোর দাদিজান তো তোকে দেখার জন্য পাগল প্রায়। এক নিঃশ্বাসে কথাগুলো বলে যায় নিহালের মা মনিরা। আর বলো না, অফিসে একটা প্রজেক্টের কাজ শুরু হয়েছে, যার দায়িত্ব আবার আমার। দম ফেলার সময় পাচ্ছি না। তো ফুলবানুকে সাথে করে আনলে না কেন? তাকে আবার আনতে হবেই, সেই উল্টো আমাদের নিয়ে এলো জোর করে। সারা রাস্তা খুব কষ্ট হয়েছে, অসুস্থ হয়ে গেছে, এখন মনে হয় শুয়ে আছে। বাবার কথায় ব্যস্ত কণ্ঠে নিহাল বলল, আচ্ছা, আমি তাহলে দাদিজানের সাথে দেখা করে আসি। আরে ব্যস্ত হোস না, নীরা আছে সাথে। তুই বরং হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে, কথা আছে তোর সাথে। নিহাল মাথা নেড়ে বেডরুমে যায়। মিতুলের জন্য ভালো একটা প্রস্তাব এসেছে বিয়ের, এই কারণেই ঢাকায় আসা। আমজাদ সাহেবের কথায় একটু বিস্মিত হয় নিহাল। অবাক হয়ে বলে, মিতুলের বিয়ে এত তাড়াতাড়ি? কেবলই তো ইন্টার পাস করলো। ছেলেও তেমন একটা বয়স না, সদ্য ইঞ্জিনিয়ারিং শেষ করেছে, এখন আমেরিকায় মাস্টার্স করতে যাবে, তার আগেই বিয়ে করতে চাই। মীরার সাথে কথা হয়েছিল, ও তো বললো ভালোই হবে। তুমি কি বলো? এবার মনে হয় নিহাল আকাশ থেকে পড়ল। নীরা কবে থেকে ওর বাবা মায়ের এত ক্লোজ হলো যে ওর আগে নীরাকে সব বিষয় জানতে হবে, আর ও ডিসিশন দেওয়ার কে? ভালো মন্দ বোঝার জ্ঞানী পাওয়ার কত দূর। নীরার উপরে ভীষণ রাগ হলো নিহালের, কিন্তু বাবার সামনে বসে আছে বলে নিজেকে সামনে নিল। রাতে এই বিষয়ে নীরার সাথে কথা বলবে ভেবে রাখলো। মিতুল কি রাজি? আমার তো এখন কিছু জিজ্ঞেস করেনি, বরং তুমি আর নীরা মিলে ওর মতামতটা নিয়ে নাও। সব কিছুই ঠিক থাকলে ছেলের সাথে কথা বলেই ফিরবো। আচ্ছা, কথা বলে দেখবো। নীরা দাদিজানের পা টিপে দিচ্ছিল। নিহালকে দেখে হাতে কিছুক্ষণের জন্য ঢিলে হলো ওর। গাড়ির সবুজ রঙের গেঞ্জি আর ট্রাউজার নিচের নিহালের গায়ের রং ফুটে উঠেছে যেন। হালকা খোঁচা খোঁচা দাড়িতে নিহালকে ভারী আকর্ষণীয় লাগছে। ধুর, কি সব ভাবছে সে?
মনে মনে লজ্জিত হলো নীরা। গাল লাল হলো ওর। মাথা নামিয়ে আবারও পা টেপায় মন দিল। ওদিকে নিহালও নীরাকে এক পলক দেখে আটকে গেল। মেয়েটাকে আজ একদম অন্যরকম লাগছে। শাড়ি পরেছে আজ নীরা, গাঢ় বেগুনি রঙের শাড়ি। নীরার ফর্সের শরীরে এঁটে আছে, ব্লাউজের ফাঁক গলে ফর্সা পেটের কিছু অংশ উন্মুক্ত। বোঝা যায় শাড়ি পরায় অনভ্যস্ততার ফল। তবুও নিহালের বেহায়া চোখগুলো সেদিকেই বারবারে চলে যাচ্ছে। বহু কষ্টে নিজেকে শাসন করে দাদিজানের পাশে এসে বসলো নিহাল। ও ফুলবানু, এত প্রেম আমার প্রতি যে না দেখে থাকতে পারলে না, শেষ পর্যন্ত ঢাকায় চলে এলে। নাতি কখন আসছিস? চশমা কানে জড়িয়ে উঠে বসতে চায় দাদি, তখন নিহাল বলে, উঠছো কেন? শুয়ে থাকো, তোমার না শরীর খারাপ? তোরে দেখবো আর আমার বুবুকে দেখবো, তোদের দুইটারে ভালো মতো দেখি না মেলা দিন। আয় দেখি আমার চোখের সামনে আয় দুটো। নীরা আর নিহাল দাদির সামনে এসে বসে আর চোখে দুজনেই দুজনকে দেখে নেয় একবার। বেশ কিছু সময় পর দাদিজান বলে, এতদিন ধরে একা থেকেও তোদের মধ্যে কিছু হইল না। জোয়ান মানুষ তোরা, তাও শরীর এত ঠান্ডা কেন তোদের? আমি আরো ভাবছি এইবার বুঝি সুখবর শুনবো, এই আশায় কষ্ট করে এত দূর আসলাম। এখন দেখি তোরা বিয়ের এতদিন বাদেও খালি তাকি তুকি করস। দাদির কথায় নীরা আর নিহাল দুজনেরই লজ্জায় মুখ লাল হয়, কান দিয়ে ধোঁয়া বের হয়ে যায়। নীরা পারলে এখনই পালিয়ে যায়, কিন্তু দাদি বুড়ি শক্ত করে ওর হাত ধরে আছে। নিহাল পরিস্থিতি সামাল দিতে মুখ খোলে। ও ফুলবানু, তোমার দেখি শখ আহ্লাদ এখনো 16 আনা। তাইলে চলো তোমার সাথে বাসর সাজাই। তোমার নাতনি তো একটা নিরামিষ, তার সাথে আর কি করবো কও? নিহালের কথা শুনে নীরার চোখ পাকিয়ে তাকায়। আর তুই কি? তুই আরো বড় নিরামিষ। এত সুন্দর নাতনি পেয়ে তুই কি করেছিস রে শয়তান? বউটারা আদর করবি, তাও বলে দিতে হয় কেন? দাদি জান, এসব কি বলো? আমি কিন্তু চলে গেলাম। নীরা উঠতে নিলেই ফুলবানু নীরার হাত চেপে ধরলো। নিহাল দুষ্ট হাসি দিয়ে বলল, এই দেখো, তোমার কথা শুনে সে পালাই পালাই করতেছে। আর আমি যদি কাছে যাই তাহলে তো আমাকে তো খুনই করবে। ইস, এতই সহজ? মেয়ে মানুষ আদরের সোহাগে একটু লজ্জা পাইতেই পারে, তা বলে তুই চেষ্টা করবি না? পুরুষ হবে সাহসী, তোর দাদা জানের মতো, বুঝলি? কথায় কথায় খালি দাদাজানকে টানা, আমরাও কম না। সুযোগ পাইলে দেখাই দিবনে, বুঝলা বুড়ি? আচ্ছা দেখি তো কেমন দেখাইতে পারোস। আমার চোখের সামনে আমার নাতনিকে তোমাদের দেখি, আমিও একটু দেখি তুই কেমন আদর পারোস। কি হচ্ছে এসব দাদি জান? তোমার একটু লজ্জা নাই? ছাড়ো আমাকে। নীরা মুখে কথাগুলো বলল আর মনে মনে কি চলছে নিজেও জানে না। তার গাল এতই লাল হয়েছে যে মনে হচ্ছে এখনই তা ফেটে যাবে। তার নাকের ডগা ঘামে চিকচিক করছে। সে দাদির হাত থেকে নিজের হাত ছাড়িয়ে দৌড়ে বেরিয়ে গেল রুম ছেড়ে। এদিকে ফুলবানু হেসে গড়িয়ে পড়ছে। বুবু সত্যি শরম পাইছে। তুমি বুড়ি, আচ্ছা বল, কি দরকার ছিল এত খারাপ কথা বলার? সব সময় জোর জবরদস্তি চলে না, বুঝলা? তোমার নাতনিকে আমি ভালোবাসি, ও যখন আমাকে ভালোবাসবে তখনই কাম সারা হবে, বুঝলা? শোন বোকা, ওরে আজ অন্যরকম লাগছে আমার কাছে, আগের মতো ঘেউ ঘেউ করলো না, মানে বুঝোস? ও তোরে মেনে নিতেছে। নিলে তো ভালোই। রাতে খাওয়া দাওয়া শেষে রুমে এসে শুয়েছিল নিহাল। মনে মনে খুব করে অপেক্ষা করছে নীরার জন্য। মেয়েটা দাদির ঘর থেকে আসার পর থেকে ওর চোখের আড়ালে থাকছে। খাবার টেবিলে নীরা খেতেই বসেনি ওদের সাথে, ও নাকি পরে খাবে। নিহাল ঘড়ি দেখলো, রাত বাজে 1টা, এখনো নীরা এলো না। নিহাল একবার দরজা খুলে উকি দিল, আবার ও রুমে ফিরে এলো। পায়চারি করতে করতে এবার ভাবলো একটু খুঁজে আসবে নীরাকে। কোথায় গেল ভাবতে ভাবতে দরজা খুলতেই নীরার সাথে মুখোমুখি। তুই কোথায় ছিলি এতক্ষণ? সেই কখন থেকে অপেক্ষা করছি তোর জন্য। আমার জন্য? কেন? আমার সাথে কি দরকার তোর? নীরা একটু তোতলায়, ভেতর ভেতরে কাঁপুনি টের পায়। নিহাল কি দাদির কথা মনে করে এখন ওর জন্য ওয়েট করছে? ভয় করছে না কেন ওর? উফ, নিহালই তো, অন্য কেউ তো নয়। নিহাল একটু এগিয়ে এসে নীরার মুখের কাছে নিয়ে ফু দিল। তোর সাথেই তো আমার দরকার, শুনিস নাই ফুলবানু কি বললো? কি বলবো? নীরা পিছিয়ে যায়, সেই সাথে নিহাল আর একটু এগিয়ে আসে, নীরার নাকের ঘাম মুছিয়ে দেয়। এত ঘামছিস কেন? আমি কি তোকে খেয়ে ফেলবো? নীরা কিছু না বলে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। ফুলবানুকে একটা খেলার সঙ্গী দিতে হবে তো নাকি? কিছুই বুঝিস না বুদ্ধ কথাকার। আমি ঘুমাবো। নীরা নিহালের সামনে থেকে সরে আসতে গেলেই নিহাল নীরাকে ধরে ফেলে পেছন থেকে। আজ শাড়ি পরলি যে, কি দরকার ছিল আমার মাথা নষ্ট করার? সামলাতে তো পারিস না। এই যে পেট বেরিয়ে আছে, এটা দেখে তো আমার মাথা নষ্ট হয়ে গেছে। কি করবো এখন? নীরা তাড়াতাড়ি পেট ঢাকতে চায়। নিহালকে বড্ড ভয় হয় ওর। কি থেকে কি করবে কে জানে। ভালোবাসিস আমাকে? নীরার হাত ঘেমে যায়। কি বলবে ও? নিজের মনের খবর নিজে কি ঠিকঠাক জানে নীরা? বিছানা থেকে চোখ পিটপিট করে তাকে নীরাকেই দেখছিল নিহাল। চুলগুলো হেয়ার ড্রায়ার চালিয়ে শুকিয়ে নিচ্ছে। হালকা গোলাপি শাড়িতে ভারী সুন্দর লাগছে নীরাকে। নিহাল অপলক তাকিয়ে নীরাকেই দেখছে। আচ্ছা আলোয় মনে হলো গুনগুন করে গান গাইছে নীরা।
ঠোঁটে মৃদু হাসি ফুটে আছে। নীরার হাসি দেখে নিহালের ঠোঁটেও হাসি ফুটলো। মাথায় খেলছে শয়তানি কিছু বুদ্ধি। বাঁকা হাসি দিয়ে নীরাকে জ্বালানোর প্ল্যান করলো। কি রে, চুল শুকাচ্ছিস যে বড়? এই সাত সকালে গোসল দিলি নাকি? নিহালের কথা শুনে নীরার গাল লাল হয়ে গেল। সে লজ্জায় কোনো কথা বলল না, নিহালের দিকে তাকালো। জানি এসব নিহাল ওকে জ্বালানোর জন্যই বলছে। কি রে, কথা বলছিস না কেন? সাত সকালে গোসল দিলি কেন? ইস অসভ্য, ইচ্ছে করে আমায় লজ্জা দিচ্ছিস না? আমার ইচ্ছে হয়েছে দিয়েছি, তোর ইচ্ছে হলে তুইও গোসল দে, কেউ তোকে আটকে রাখেনি। চুলগুলো আছড়ে খোপা করতে করতে কথাগুলো বলে নীরা। যাচ্ছিস কোথায়? আয় না, আরেকটু গল্প করি। ঢং, জাহার নামে যাচ্ছি, যাবি? বলেই দরজা খুলে বেরিয়ে গেল নীরা। নিহাল মনে মনে জবাব দেয়, আর রাতের কথা মনে করে কুটকুট করে হেসে খুন হয়ে যাচ্ছে। নীরার মুখ বন্ধ করার মোক্ষম অস্ত্র পাওয়া গেছে। এখন থেকে চাইলেই যখন খুশি তখন ওকে ঘায়েল করা যাবে ভেবেই খুশি লাগছে ভীষণ। এতদিনে ভালো অস্ত্র পাওয়া গেল ওকে জ্বালানোর। বুবু, আজকে তোকে অন্যরকম লাগছে কেন বলো তো? আমার নাতনি তো মনে হয় কাম সারছে। ফুলবানু হেসে নীরার খোপা খুলে দেয়, এরপর দুষ্টু হাসি দিয়ে বলে, চুল দিয়ে আদর আদর গন্ধ পাই। নীরা টকটকে গাল নিয়ে দাদিকে ধমক দেয়। দাদি যান, সবসময় এসব কি? মুখে কিছু আটকায় না নাকি? ইস, বুবুর ঢং দেখো, মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে পারে না। তা আমাকে একটু বলো না বুবু, কি করলে? ফুলবানু বলতে বলতে খিলখিল করে হাসে। চুপচাপ খেতে চলো দাদি যান, আর যদি এইসব কথা বলো তবে আমি কিন্তু তোমার ঘরে আর আসবো না বলে দিলাম। আমি তো বলবোই, তোমাদের না জ্বালাইলে আমার ভালো লাগে না। ওইসব ভয় দেখায় আর কোনো লাভ নেই। যতদিন বেঁচে আছি তোমাদের জ্বালিয়ে যাব, পরে এই বুড়ি মরলে যাতে খুব মনে পড়ে তোমাদের। দাদি যান, সবসময় নিজের মতো কেন চলো? এত আজে বাজে কথা বলো কেন? এইসব বললে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। একদম কথা বলবো না তোমার সাথে। রাগ করে না বুবু, তোমাদেরকে আমি একটু বেশি জ্বালাই, তাই না বুবু? খুব বেশি, শুধু জ্বালাও না, কষ্টও দাও। এখন তো এই কথা বলবাই, এখন তো তোমাকে জ্বালানোর নতুন লোক আসছে, আমাকে কি আর ভালো লাগবে? উফ দাদি যান, তুমি পারো বটে, আমি কি তাই বললাম? খুব বলছি, তুমি কি বলতে চাও? এক রাতের আদর্শ আগে দাদিকেই ভুলে গেছো। মীরা এবার ভয়ে চুপসে যায়। টেবিলে সবাই বসে আছে, পাশে দাদি চাচিরা। সামনে বেফাস কিছু বলে ফেলে এই ভয়। দাদিকে বসিয়ে দিয়ে সবার প্লেট পরোটা তুলে দিচ্ছিল নীরা। তখন নিহাল এলো একেবারে সুরেট বুটেড হয়ে। নীরা কিছুক্ষণের জন্য যেন স্ট্যাচু হয়ে গেছে। নিহালকে আজ অসম্ভব রকমের হ্যান্ডসাম লাগছে। চুলগুলো জেল দিয়ে পরিপাটি করে আঁচড়ানো, ফর্সা মুখে শেভ করা দাড়ির নীল আবরণে ভারী আকর্ষণীয় দেখাচ্ছে নিহালকে। নীরার দিকে চোখ পাকায় নিহাল। শেষমেশ নীরা নিজেকে সামলে নিল। কিছুই হয়নি এমন ভাব করে নিহালের প্লেটে পরোটা তুলে দিল। নিহাল পরোটা ছিঁড়ে এক টুকরো মুখে দিতে দিতে দাদির দিকে তাকালেন। কি ফুলবানু, শরীর কেমন এখন? ফুলবানির চোখ টিপে নিহাল একবার বাবা মায়ের দিকে তাকালো। তারা দেখলেন কি? লজ্জা পেয়ে মাথা নিচু করে খেয়ে যেতে লাগলো, আর কোনো কথা বলল না। তখনই আমজাদ সাহেব কথা বললেন। মিতুলের সাথে কথা বলছিলে? কি বিষয় বাবা? বিয়ের ব্যাপারে। আমি কথা বলেছি ছোট আব্বু, মিতুলের কোনো আপত্তি নেই, আপনারা কথা আগাতে পারেন। নীরা বলে ওঠে। আমজাদ সাহেব আর মনিরা দুজনেই খুব খুশি। হ্যাঁ রে নীরু, সত্যি ভালো হলো। তোর কি মত বলতো? ভালোই হবে ছোট আব্বু, ছেলেও তো বেশি বয়স না, মিতুলের সাথে মানিয়ে যাবে। বেশ বলেছিস, তাহলে কথা আগাই, কি বলিস? নিহাল অবাক হয়ে দেখে একদিনেই নীরা বেশ গিন্নি হয়ে উঠেছে। নাকি আগে থেকে এত সংসারী ছিল নীরা, ওই দেখতে পায়নি হয়তো। কি সুন্দর সবার সাথে মিলেমিশে গেছে, কি বুদ্ধিমতের মতো কথা বলছে। নিহাল মুগ্ধ হয়ে গেল। মেয়েটা এতদিনে যেন একটু একটু করে ওর হয়ে উঠেছে। নীরা চোখে চোখ পড়তেই নীরা ইশারায় জিজ্ঞাসা করলো কি হয়েছে। নিহাল মাথা নেড়ে না করে। নীরা যেন কিছু একটা বুঝতে পারে নিহালের না বলা কথাগুলো। দুজনেই যেন দুজনার অব্যক্ত কথাগুলো বুঝে ফেলেছে। কারোরই মুখে বলার প্রয়োজন পড়ছে না। এত লোকের মধ্যে থেকেও দুজনের নীরবে একে অপরের সাথে মনে মনে কথা বলে চলেছে। কেউ না বুঝলেও ফুলবানু তার দুর্বল চোখ দিয়ে ঠিকই বুঝে গেলেন এই দুজনার গোপন খবর। চুলগুলো কি তার এমনিতেই পেকেছে? ফুলবানু দুজনের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছেন আর ওদের জন্য মনে মনে আশীর্বাদ করেন। বছর কয়েক পর অফিস থেকে ফিরেই কোনো কথা নেই, সোজা ছেলেকে নিয়ে খেলতে নামে নিহাল। ছেলে পেটে আসার পর দাদিজান অসুস্থ হলো। তার কারণে নীরা আর নিহাল ঢাকা থেকে শিফট হয়ে বগুড়া সেটেল হলো। ছেলের বয়স 5 বছর। পরিবারের সবার নয়নের মণি। নীরা ওর নামও রেখেছে মণি। ছেলেটাও মন এমন বাপ পাগল হয়েছে, নিহালকে দেখা মাত্রই কোলে নেওয়া পর্যন্ত কাঁদতেই থাকে। আজও তার ব্যতিক্রম হলো না। নীরা ভ্রুকুচকে কিছুক্ষণ বাপ ছেলের খেলা দেখলো। কপালে চিন্তার ছোঁয়া। নিহাল কথাটা কিভাবে নেবে আল্লাহই জানে, তবুও বলতে তো হবেই। মৃত্যুর আগে দাদিজানকে কথা দিয়েছে যে এই পরিবারের সব
ভালো মন্দ বিষয় ওরা আগলে রাখবে। পরিবারের সম্মানের ব্যাপারে কোনো আপোষ করবে না, দেখভাল করবে পরিবারের। যদিও এখন পরিবারের মাথা হিসেবে নিহালের বাবাই আছেন, তবুও কোথাও না কোথাও সব বিষয়ে নিহালের মতামত খুবই জরুরি। বিশেষ করে ভাই বোনগুলোর যে কোনো সমস্যা নিহাল আর নীরাকেই দেখতে হয়। এই তো মেজো চাচার মেয়ে আরিশার বিয়ে নিয়ে কি ঝামেলাটাই না পাতলো, তখন নিহাল আর নীরা মিলে কি সুন্দর করে সমস্যার সমাধান করে দিল। বলতে গেলে হাতে ধরে আরিশার জীবন বাঁচিয়েছে দুজন। তখন থেকে বড়রাও যে কোনো সমস্যায় ওদের তলব করে। কি রে, কিছু বলবি নাকি? সেই তখন থেকে দেখছি ভ্রু কুচকে কিছু একটা ভাবছিস। নিহালের কথায় ঘোর কাটে নীরার, আস্তে করে বলে, হ্যাঁ, জরুরি কথা আছে তোমার সাথে, তবে এখন না। তুমি গোসল টোসল করে ফ্রেশ হয়ে নাস্তা করো, তারপরে বলবো। আমি ততক্ষণে নাস্তা বানাই, মুন্নির খাবারও রেডি করে আনি। সিরিয়াস কথা নাকি যে বলতে এত প্রিপারেশন লাগবে? মোটামুটি, তাই তোমার ব্রেন ঠান্ডা হওয়া জরুরি। কি ব্যাপার, মা বাবার শরীর ঠিক আছে তো বড় মা? নাকি রাতুল আবার কিছু করলো? মিতুলের কিছু হলো? আরে বাবা থামো তো, এত ব্রেনকে প্রেশার দিও না। বলবো তো বললাম। তাহলে কি আমাদের নতুন কোনো খবর আছে? উফ, এত অস্থির তুই। বাজে না বকে গোসলে যা, মনিকে মায়ের কাছে দিয়ে আসিস, আমি গেলাম। নীরা দৌড়ে বেরিয়ে গেল ঘর থেকে। আর কিছুক্ষণ থাকলে নিহাল আরো কি কি বলবে কে জানে। পেছন থেকে নিহালের হো হো করে হাসির আওয়াজ এলো। নীরা ওকে প্রাণপণে তুমি বলার চেষ্টা করে, কিন্তু রেগে গেলে কিংবা মুরব্বী কেউ কাছে না থাকলে স্বভাব সুলভ তুই চলে আসে ওর মুখে। বাচ্চার সামনে তুই তোকারি করে না, এত নাকি বাচ্চারা উপর খারাপ প্রভাব পড়বে। এটাও অবশ্য মুরব্বীদের কথা। শোন, ছোট চাচা এসেছে বিকেলে। জানি, আমায় ফোন দিয়েছিল। ও আর কিছু বলেছে? কেন, আরো কিছু বলার ছিল নাকি? তুমি দেখা করনি? হ্যাঁ করেছি, ফুল ফ্যামিলি এসেছে, মমি সমী চাচি সবাই এসেছে। চাচা অবশ্য কথা বলতে চাইলো, পরে আবার বললো যে 2-4 দিন যাক, তারপর সবাইকে নিয়ে বসবে। ও তাহলে আমি বরং না বলি, তুমি বরং চাচার কাছ থেকে শুনে নিও। বেশি ঢং না করে ঝেড়ে কাশ। কি হয়েছে মমি সমীর? সৌমিতাকে তো তুই জানিসই কেমন বোকা। ভার্সিটিতে কোন ছেলে নাকি মৌমিকে পছন্দ করতো, সেই থেকে ঝামেলা। আশেপাশে তাকিয়ে দেখলো কেউ আছে কিনা, তারপর নিচু স্বরে নিহালকে বলতে শুরু করলো। নিহাল অবাক হয়ে বলল, মৌমিকে পছন্দ করতো সমীর সাথে? কি ওরা জমজ গাধা। মৌমি নাকি একদিন বিরক্ত হয়ে ছেলেটাকে চড় মেরেছিল, তার শোধ তুলতে সৌমিকে মৌমি ভেবে তুলে নিয়ে গেছিল। ছেলেটা 2 দিন আটকে রেখে ছেড়েছে। নিহালের মুখের খাবারটা যেন আটকে আসলো, পানি দিয়ে এক ঢোক গিলে নিল খাবারটা। কি বলছিস এসব? কবেকার ঘটনা এটা? চাচা এতদিন বলেনি কেন আমাদের? দিন 10 আগের। বলবে কিভাবে বলতো? এত শখ করে মেয়েদের নিয়ে ঢাকায় গেল, এখন এরকম ঘটনা সবার সামনে মাথা হেট। নিহাল কিছুক্ষণ মাথা নিচু করে বসে থাকলো, ভাবলো কিছু একটা। এরকম পরিস্থিতিতে কি করা যায়? লোক জানাজানি হলে তো খুবই সমস্যা হবে মেয়ে দুটোর বিয়ে হতে। কি করবো বলতো? আমিও বুঝতে পারছি না। সৌমি তো কেঁদে কেটে হয়রান, মমি কিছু বলছে না। চাচি একেবারে খেয়েই হারিয়ে ফেলেছে। বাবা চাচারা কেউ এখনো কিছু জানে না। আমি মানা করেছি কাউকে বলতে। ভালো করেছিস, দেখি চাচার সাথে কথা বলে কিছু ব্যবস্থা নেওয়া যায় কিনা। পরের দিনগুলো ভারী ব্যস্ততায় কাটলো নিহালের। সে ঢাকায় গিয়ে পুরো 1 সপ্তাহ কাটিয়ে এলো। 1 সপ্তাহ নীরা তাকে ফোনেও পেল না। ঠিক পরে শুক্রবার ফেরত এলো নিহাল। শরীরটা একটু শুকনো লাগলেও মুখ চোখ উজ্জ্বলই। এসেই গোসলে ঢুকে গেল, বেরিয়ে কাপড় পরতে পরতে চিৎকার দিল, নীরা তাড়াতাড়ি খেতে দে, বড্ড খিদে লেগেছে। নীরা টেবিলে খাবার সাজাচ্ছিল, জানে নিহাল খাবে। বাবা মায়ের সাথে দেখা করে ছেলেটাকে একটু আদর করে নিহাল এসেই ধপ করে টেবিলে বসে গেল। নীরা প্লেটে সব বেড়েই রেখেছিল। নিহাল বসেই গপাগপ করে খেতে লাগলো। নীরা একবার ভাবলো জিজ্ঞাসা করবে, তারপর কি ভেবে যেন থেমে গেল। থাক, নিজে থেকেই বলবে হয়তো। শোন, সমীর বিয়ে ঠিক করে এলাম। কি বলিস? কার সাথে? কার সাথে আবার? যে ছেলে ওকে তুলে নিয়ে গিয়েছিল তার সাথেই। ছেলের ফ্যামিলি বেশ ভালো, আমি সমস্ত খোঁজ খবর করে এগিয়েছি। মজার ব্যাপার হলো ছেলে বিয়ের জন্য এক পায়ে খাড়া, বলা মাত্রই রাজি হয়ে গেছে। ওর ফ্যামিলিও বেশ ভালো, বাবা মা দুজনই শিক্ষিত চাকরিজীবী। একটা মাত্র ছেলে তো জেদি আর বেয়ারা হয়েছে একটু, তবে এমনিতে ভালোই মনে হলো আমার। মানে সত্যি সত্যি বখাটে নয়। আমাদের পরিচয় পেয়ে ওরাও আর আপত্তি করেনি। বখাটে তো বখাটেই, তার আবার সত্যি মিথ্যা কি রে? সৌমি কি রাজি হবে ওই ছেলেকে বিয়ে করতে? রাজি না হয়ে কি করবে? ওর কাছে আর কোনো অপশন আছে নাকি? কি যে বলিস না তুই। শোন, আর একটা কথা, মৌমিকে আর ওই ভার্সিটিতে পড়ানো যাবে না, ওকে অন্য কোথাও পড়তে হবে। সে ব্যবস্থাও করে এসেছি। এই জন্যই তো এতদিন দেরি হলো রে বউ। রাগ করেছিস বউ? তোকে ফোন করিনি তাই। নিহাল নীরাকে জড়িয়ে ধরলো, গালে গাল ঘষে দিল। আদরে এতটুকু হয়ে নিহালের বুকে মিশে গেল নীরা। খুব চিন্তা হচ্ছিল তোমাকে নিয়ে, একটা খবর দেবে না? এমন করো কেন বলো তো? তুমি খুব স্বার্থপর, বুঝলে? আজ তোকে একটু অন্যরকম লাগছে কেন রে? আমি এসেছি এই খুশিতে নাকি? আজ কিন্তু খুব আদর দেবো তোকে। এতদিন দূরে ছিলাম, আজ কোনো ছাড়াছাড়ি নাই। উফ, এত অসভ্য কেন তুমি? সব কথা মুখে বলতে আছে, আজব একটা মানুষ। নিহাল নিবিড় করে জড়িয়ে ধরে নীরাকে ঝুলে মুখ ডুবিয়ে ঘ্রাণ নেয়।
নীরা শিউরে উঠল। অদ্ভুত ভালো লাগায় মুখ চোখ লাল হলো, কিছু বলতে চেয়েও পারল না। নিহালের দখলে নীরা, দুজনেই নীরব ভাষায় ভালোবাসার আদান প্রদানে ব্যস্ত। সপ্তাহখানেক বাদে বেশ আয়োজনের সাথেই সৌমির বিয়ে দেওয়া হলো। ছেলের পরিবার আসলেই ভালো। নীরা মনে মনে হাজারবার নিহালকে ধন্যবাদ দিল। দূর থেকে নিহালকে দেখলো ভালোবাসা আর শ্রদ্ধার দৃষ্টিতে। দেখলো ছোট্ট চাচা আর চাচি নিহালের হাত ধরে কেঁদে যাচ্ছে। নীরা বেশ বুঝলো ছোট চাচা এতদিন কি প্রেশারের মধ্যে ছিল। পেছনে মৌমি এসে দাঁড়ালো। নিরাপো, আমার না ভীষণ কান্না পাচ্ছে, কোনোদিনও সৌমিকে ছাড়া থাকিনি, এখন কি করে থাকবো বলো তো? নীরা মৌমিকে জড়িয়ে ধরলো। তুই আমার সাথে থাক, দেখবি কষ্ট কম হবে। আর একদিন না একদিন তো এমনটা হওয়ার ছিল, তাই না? তোরও তো একদিন বিয়ে হবে, দুইজন তো আর চিরকাল একসাথে থাকতে পারবি না। বরং মেনে নে, তাতে কষ্ট কম হবে। কিন্তু আমার জন্য সৌমির জীবনটা নষ্ট হলো আপু। ও কত ব্রাইট স্টুডেন্ট, আর আমি তো ফাঁকিবাজ। আমি সত্যি এমনটা চাইনি নিরাপো। মৌমি নীরার বুকে কাঁদছে। নীরা মৌমিকে সান্ত্বনা দিয়ে বলল, ওর জীবন কেন নষ্ট হবে বোকা? ওর জন্যই তো তোর ভাইয়া ওর বিয়ে দিল। এখনো নির্দ্বিধায় পড়াশোনা করতে পারবে। তুই এক ফোঁটাও ভাবিস না এটা নিয়ে। যা হয়েছে সবার ভালোর জন্যই হয়েছে, এইসব নিয়ে ভাবনা বন্ধ কর। দূরে থেকে নিহাল ইশারায় জিজ্ঞাসা করলো কি হয়েছে। নীরাকে আশ্বস্ত করে যে কিছুই হয়নি, সব কিছুই ঠিক আছে। ভালোই ভালোই সৌমির বিয়ের অনুষ্ঠানের কথা শেষ হলো। সারাদিনে দৌড়াদৌড়ি ব্যস্তই নীরার ভীষণ টায়ার্ড লাগছিল আজ। একেবারে গোসল করে নিয়ে একটু শুয়েছিল ঘর আধার করে, চোখ দুটো ঘুমে বুঝে আসছিল। তখনই পেছন থেকে কেউ জড়িয়ে ধরলো। প্রথমে আটকে উঠলো, পরে পরিচিত স্পর্শ টের পেয়ে নীরা আশ্বস্ত হলো। কি রে, এখন শুয়েছিস যে বড়? শরীর খারাপ লাগছে নাকি? ভীষণ টায়ার্ড লাগছে, আর মাথাটাও ধরে আছে। কি বলিস? আচ্ছা দাঁড়া, মাথা টিপে দিচ্ছি। নিহাল মোলায়েম হাতে নীরার মাথা টিপে দেয়। কিছুক্ষণ চুপচাপ থাকে নীরা। মনি কোথায়? বাচ্চাটাকে আজ সারাদিন কোলে নেইনি। মায়ের কাছে আছে, দেখলাম ঘুমাচ্ছে। ওকে নিয়ে আর ভাবিস না তো, মা ওকে বেশ সামলাতে পারে। তোর কি বেশি খারাপ লাগছে? কফি খাবি? খাওয়া যায়। আচ্ছা আমি বানিয়ে আনছি। আমারটা বেশি কড়া করিস না। ওকে ম্যাডাম। বলে নিহাল চলে গেল রান্নাঘরে। একটু পর ফিরে আসলো। এই যে আপনার কফি। নিহাল কফির মগ বাড়িয়ে দিল নীরার দিকে। চল একটু বারান্দায় যেয়ে বসি, অনেক দিন ধরে বসা হয় না। নিহাল অবাক হলো নীরার প্রস্তাবে। মনে মনে একটু খুশি হলো। ও আজও ইচ্ছা করছিল বারান্দায় বসতে। দুটো চেয়ার নিয়ে বসলো দুজন। সৌমির বিয়ে উপলক্ষে সাজানো হয়েছিল বাড়িটা। লাল নীল বাতি জ্বলছে এখনো। নীরা আচমকাই প্রশ্ন করে, আমাদের বিয়ের কত বছর হলো বলো তো? 9 বছর মেবি। বাহ, তোর তো ভালোই মনে আছে। ছেলেরা সচরাচর এসব মনে রাখতে পারে না। নীরার কথা শুনে নিহাল হাসে, খানিক ধম নিয়ে বলে, কত সাধনা করে তোর মনে জায়গা করতে হয়েছে। পাক্কা 9 মাস লেগেছিল তোকে আপন করতে। দিন তারিখ কিছুই বলিনি, সব মনে আছে আমার। তারপর মনির জন্ম, দাদিজানের মৃত্যু, তুইও কেমন পাক্কা গৃহিণী হয়ে উঠলি দিনকে দিন। নীরার বেশ ভালো লাগছে নিহালের কথাগুলো। এসব তো তারও মনে ছিল না। নিহাল ওর সাথে যতটা অকপটে নিজের অনুভূতি শেয়ার করে, ততটা নীরা পারে না। কেমন একটা জড়তা কাজ করে। কফিতে চুমুক দিতে দিতে নীরার বাবার কথা মনে পড়ে। নিহালের সাথে বিয়ে করে সুখী এই ব্যাপারটা বাবা দেখে যেতে পারলো না। ব্যাপারটা মাঝে মাঝে খুব পোড়ায় নীরাকে। কি রে, কি ভাবছিস এত? তোর কথাই ভাবছিলাম। নীরা নিহালের ঘাড়ে মাথা রাখে, মলিন কণ্ঠে বলে, ভাবছিলাম বাবা আমায় ঠিক বুঝেছিলেন। আমাকে একমাত্র তুই সুখে রাখতে পারবি, এটা বাবা আগে থেকেই জানতো, কেবল আমি জানতাম না। জানিস আগে তোকে আমি কি মনে হতো? নিহাল আরো কিছু একটু আগলে নেয় নীরাকে। বাম হাতে নীরাকে ঝাপটে ধরল। কি মনে হতো? মনে হতো তুই আমার জীবনে একটি রোদ ছলমলে দিনে বৃষ্টি, যা পুরো দিনটাকে মাটি করে দেয়। আর এখন কি মনে হয়? এখনকার মনে হওয়ায় একটা টুইস্ট আছে। মনে কর তীব্র করা রোদের দিনে মানুষ কিন্তু খুব করে বৃষ্টি চায়, একটু প্রশান্তির আশায়। তুই এখন আমার জীবনে সেই রকম কেউ। এখন রোদের তীব্রতায় তুই অনেকটা বৃষ্টির মতো প্রশান্তি দানকারী। তুই আমার জীবনে অনান, বুঝলি? আচ্ছা আজ হঠাৎ এসব বলছিস যে? কখনো তো বলিনি, তাই আজ বললাম। এই পরিবারটাকে তুই যেভাবে সব পরিস্থিতিতে সামলে নিচ্ছিস দক্ষ হাতে, সেটা দেখেই মনে হলো কথাগুলো বলি আজ। দাদি জানো তোকে বেশ চিনেছিলেন। পিচ্চি নিহাল আজ কত বড়, এখন আর পিচ্চি বলে তোকে খেপানো যায় না। শুধু তোরই চিনতে দেরি হয়েছিল। তা হয়েছিল, এটা আমি স্বীকার করছি। শোন, তোকে একটা নিউজ দেওয়ার আছে। বলে ফেল। নীরা নিহালকে কানে ফিসফিস করলো। কথাটা শুনেই নিহাল চিৎকার করতে চায়। নীরা ওর মুখ চেপে ধরে। নিহাল নীরার হাত সরিয়ে নিল। কি হলো, বাধা দিচ্ছিস কেন? সবাইকে জানাবো না? এখন না, আমার লজ্জা করে, পরে বলিস। ওরে আমার লজ্জাবতী রে, এবার কিন্তু আমি একটা ছোট্ট নীরা চাই। আমার অনেক দিনের শখ, ছোট্ট একটা নীরা গুটি গুটি পায়ে হেঁটে বেড়াবে ঘরময়। কি মজা হবে, তাই না? নিহালের পাগলামি দেখে নীরা ভীষণ খুশি। প্রশান্ত মুখে নিহালের দিকে তাকিয়ে থাকলো। লাল নীল বাতির আলোয় নিহালের মুখ যেন চকচক করে খুশিতে। বড্ড সুখী সুখী লাগে নিজেকে নীরার। আচমকা নিহালের হাত দুটো জড়িয়ে ধরে নীরা।
মুখোমুখি বসে চোখে চোখ রেখে বলে, শোন, তোকে ভীষণ রকম ভালোবাসি। যুগে যুগে তোকেই আমার জীবনসঙ্গী হিসেবে চাই, আমার বাচ্চাদের বাবা হিসেবে তোকেই চাই, তোর সাথে বুড়ো হতে চাই। নিহালের চোখ জ্বলে ভিজে ওঠে। এইরকম একটা কথা কত দিন ধরে শুনতে চেয়েছে সে। ভালোবাসি কথাটা অনেকবার বলেছে নীরা, কিন্তু আজ যেন সব অন্যরকম লাগছে, সবকিছু নতুন নতুন। নিহাল আজ আর কিছু বলে না, কেবল নীরাকে বুকের ভেতরে জড়িয়ে নেয়। নিহাল মনে মনে বলে, আমার হার্টবিটের শব্দে বুঝে নে তোকে আমি কতটা ভালোবাসি, কতটা চাই। বুঝে নে তোকে নিয়ে সহস্র মাইল পথ পাড়ি দিতে পারবো, পৃথিবীর আর কাউকে লাগবে না। আমি তোর জীবনে অনান হয়ে বেঁচে থাকতে চাই, যুগে যুগে মরতে চাই তোরই সাথে, সাথে না পারলেও যেন তোর আগে মরি, কারণ তোকে ছাড়া আমি কিছুই না, আমার বেঁচে থাকা অসম্পূর্ণ। একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরলো। তাদের এই পথ চলা হোক সুন্দর প্রশান্তির।